Assalamu alaikum. Shall we start now? Am I audible? একটু রেসপন্স করবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা? এই তো শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সরি, আমরা একটু দেরি হয়ে গেল আজকে ক্লাসটা স্টার্ট করতে। আহ, আমি আজকে অ্যাকচুয়ালি আমরা একটু সিকিউরিটিস লটা পড়বো। আমরা সিকিউরিটিস ল এর ক্ষেত্রে আহ, কি কি ইস্যুস বা কি কি বিষয় আমরা পড়বো, আমরা প্রথমে একটু সামারি করে বলি। সিকিউরিটিস লতে আমরা, আপনারা লিখতে পারেন, আমরা লিস্টিং রেগুলেশন বা পাবলিক ইস্যু রুলসটা পড়বো। তারপর হচ্ছে আমরা কর্পোরেট গভর্নেন্স কোড, যেটা বিসেক 2018 সালে সর্বপ্রথম আসছিল, এরপর কিছু অ্যামেন্ডমেন্ট আসছে, তো আমরা এই কর্পোরেট গভর্নেন্স কোডটা পড়বো। এর বাইরে বিসেক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমি আপনাদেরকে ওয়েবসাইটে দেখাবো কিভাবে বিসেক থেকে রিসেন্ট যে সার্কুলার যেগুলো, এগুলো আমাদেরকে পড়তে হবে, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এর বাইরে হচ্ছে আমাদের কিছু ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং এক্সচেঞ্জেরও কিছু দেখবেন যে টাইম টু টাইম কিছু ডিরেক্টিভ বিভিন্ন লিস্টেড কোম্পানিতে আসে, এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল হয় না। তো অনেক সময় যেগুলো আমাদের কাছে, মানে যারা কোম্পানি সেক্রেটারি বিভিন্ন লিস্টেড কোম্পানিতে আছে, তাদের যেগুলো অ্যাভেলেবেল থাকে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আমরা প্রথমে কোশ্চেন ট্রেন্ডটা দেখি। কোশ্চেন ট্রেন্ডটা আমি স্ক্রিনে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রিভিয়াস সেশনগুলোতে যে কোশ্চেনগুলো আমাদের সিকিউরিটিস ল থেকে আসছিল। আমাদের ইমিডিয়েট যে ডিসেম্বর 2024-এ যে কোশ্চেনটা আসছিল, এখানে আসছিল হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স কনসিকুয়েন্স ফর ব্রিচিং দ্য প্রিন্সিপাল অন ডিসক্লোজার অফ পিএসআই, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, fail to obtain required votes for reappointment as director, then meeting validity। তো এই কোশ্চেনটা ছিল মূলত হচ্ছে আমাদের একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, যে কর্পোরেট গভর্নেন্স কিভাবে আপনার লিডারশিপ, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করে। তো আপনাদেরকে আনসার দিতে হবে, এটা বেসিক্যালি আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স থেকে। তারপর একটা কোশ্চেন ছিল প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে, তো যেটা আমাদের আগে একটা লিস্টিং রেগুলেশন পড়ার সময় আমরা একটা গাইডলাইন পাবো পিএস এর। তো এখানে যেটা বলা ছিল যে আমাদের যদি কোনো ইনফরমেশন আপনার প্রতিষ্ঠানের আহ, কি বলে আর্থিক অবস্থার উপরে পরিবর্তন হয় বা ফাইন্যান্সিয়াল কোনো ডাটা, এই জাতীয় ইনফরমেশন গুলো আপনাকে যদি কোনো মিটিং এ ডিসিশন নেওয়ার 2 ঘন্টার মধ্যে আপনাকে সেটা কি করতে হবে, এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে ডিসিমিনেট করতে হবে, জানাতে হবে। দেন আরেকটা কোশ্চেন ছিল আপনার, একজন ডাইরেক্টর দেখা গেল এজিএম এ গিয়ে তার আমরা তো এজিএম এ জেনারেলি জানি হচ্ছে 1/3 ডাইরেক্টরকে রিটায়ার এবং রিইলেক্ট হতে হয়। তো যদি কোনো ডিরেক্টর দেখা গেল সে রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য যদি এডিকুয়েট ভোট, যেটা সেটা যদি না পায়, তাহলে দেখা গেল এখানে কোশ্চেনটা ছিল আপনার, এটা একজন ডিরেক্টর মনে করছিলেন সেটা হলো প্রি প্ল্যান, তাকে রিঅ্যাপয়েন্ট করা হলো না। পরবর্তীতে সে কি করলো, প্রি প্ল্যান। তো সে কি করলো, পরবর্তীতে সে বললো যে আমার ডিরেক্টর, তাকে রিঅ্যাপয়েন্ট করা হলো না। ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হলো আমার আরেকটা কোশ্চেন ছিল অগস্ট 2024-এ, সেটা লক ইন পিরিয়ড, তারপর বোর্ডের সাব কমিটি, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স, তারপর একটা অডিটেড এফএস। অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার জেনারেলি লিস্টেড কোম্পানিগুলো 120 ডেজ আমরা লিস্টিং রেগুলেশনের সময় পাবো, যে 120 ডেজ এর মধ্যে তাকে অডিট কমপ্লিট করতে হয়, এবং পরবর্তী 14 ডেজ 14 দিনের ভিতরে তার যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হয়। তো আরেকটা কোশ্চেন ছিল আপনার উইদাউট এজিএম, মানে এজিএম ছাড়া আপনি আরজেসি তে রিটার্ন গুলো ফাইল করতে পারবেন কিনা। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন ছিল।
দেন এপ্রিল 24-এ যে কোশ্চেনটা ছিল সেটা আসছিল ডিভিডেন্ড টু নন রেসিডেন্ট শেয়ার হোল্ডার কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স, এটাও কোড কর্পোরেট গভর্নেন্স কোড থেকে আসছে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এজিএম রিকোয়ারমেন্ট, এটাও লিস্টিং রেগুলেশনে পাবো। তারপর নভেম্বর ডিসেম্বর 2023-এ যে কোশ্চেনটা ছিল সেটা মূলত আমার নভেম্বর ডিসেম্বর 2022-এর একটা রিপিটেড কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা আসছিল আমাদের রাইট ইস্যু রুলস 2006 থেকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসছিল রাইট ইস্যু রুলস 2006 থেকে, রাইট অফারের জন্য কি কি কন্ডিশন কমপ্লাই করতে হয়। তারপর আরেকটা কোশ্চেন ছিল যে কর্পোরেট গভর্নেন্স কোডের যে নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটি নিয়ে, এনআরসি নিয়ে। দেন একটা লিস্টেড কোম্পানির এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি বা হেড অফ ইন্টারনাল অডিট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারা এট দ্য সেম টাইম অন্য কোনো কোম্পানিতে সেম পজিশন হোল্ড করতে পারবে না। এই যে একটা কোশ্চেন কেস আমরা যখন কর্পোরেট গভর্নেন্স কোড করবো তখন পাবো। দেন অগস্ট 2023-তে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি লিস্টেড কোম্পানিগুলো ইয়ারলি ফাইন্যান্সিয়ালের পাশাপাশি তারা কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করতে হয়, বোর্ড মিটিং এ অ্যাপ্রুভ করিয়ে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হয়। তো তার অথেন্টিকেশন, কে কে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাইন করবে, তারপর পিএসআই ডিসক্লোজার কিভাবে দিবে, তারপর রেগুলেশন রিগার্ডিং বিসেক শেয়ার হোল্ডিং নিয়ে ডিরেক্টরদের, এই যে কোশ্চেন গুলো সেগুলো আমাদের মূলত লিস্টিং রেগুলেশনে আছে। তারপর এপ্রিল 2023-এ যে কোশ্চেনটা সেটা আমাদের লিস্টিং রেগুলেশন থেকে আসছিল। তারপর এজিএম আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে করার ক্ষেত্রে বিসিক যে রেস্ট্রিকশন সেগুলো থেকে। আর ডিসেম্বর 2022, এটা কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু আবার ডিসেম্বর 2023-ও রিপিটেড ছিল রাইট ইস্যু রুলস এর। তো এই সার্কুলারটা আসছিল আপনার অক্টোবর 3, 2022-এ। আর আমাদের এক্সাম সেশন ছিল কিন্তু ডিসেম্বর 22। মানে সার্কুলার আসার উইদিন মানে 1.5 মাস কি 2 মাসের মধ্যে কিন্তু আমাদের এই সার্কুলারটাতে কোশ্চেন আসছিল। এই কোশ্চেন এখানে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমি কি কি পারপাসে স্টক ডিভিডেন্ড দিতে পারবো। তারপর স্টক ডিভিডেন্ড দিতে গেলে বিসেক থেকে প্রায়র পারমিশন একটা সার্কুলার আছে স্টক স্টক ডিভিডেন্ড রিলেটেড, এটা আমরা ক্লাসে দেখবো। তারপর অগস্ট 2022-তে হচ্ছে আপনার এজিএম এর টাইম টেবিল নোটিশ। তো আমরা জেনারেলি যখন একটা লিস্টেড কোম্পানি অডিট করি, অডিট করার পরে আমরা কি করি, তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা একটা বোর্ড মিটিং করে, বোর্ড মিটিং করে তারা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা অ্যাপ্রুভ করে সেটাকে বলে অথেন্টিকেশন। এটা কিন্তু অডিট রিপোর্ট মানে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানে থাকে ডেট অফ অথেন্টিকেশন, কোন দিনে বোর্ড অ্যাপ্রুভ করছে। তারপরে এই কোশ্চেনটা ছিল আপনার এফএস অথেন্টিকেশনে আপনি ডেট কবে দিবেন। তারপরে আপনার নোটিশ, ডিভিডেন্ড এজিএম এর নোটিশ, বোর্ড মিটিং এর নোটিশ, তারপর টাইম টেবিল ড্র করতে বলা হয়েছিল। তা আমরা এটা লিস্টিং রেগুলেশন পড়লে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে একদম ওভারঅল সবকিছু মিলে। দেন আসেন এপ্রিল 2022 হচ্ছে এটা সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন রুলস থেকে কোশ্চেন আসছিল। ডিসেম্বর 21-এ আনক্লেমড এবং আনডিস্ট্রিবিউটেড ডিভিডেন্ডের একটা সার্কুলার আছে, সেটাও আমরা দেখবো। আর এপ্রিল এই মূলত হচ্ছে মোটামুটি এই হলো একটা সামারি, জাস্ট কি ধরনের কোশ্চেন আসে তা আমরা একটু জাস্ট ধারণা নেই যে আমাদের মূলত কোশ্চেন গুলো আসে লিস্টিং রেগুলেশন, বিসেকের সার্কুলার কোড, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স। তারপর টাইম টু টাইম অনেক সময় দেখা গেছে যে শেয়ার হোল্ডিং নিয়ে, ডিরেক্টরদের শেয়ার হোল্ডিং নিয়ে আপনাদের কিছু রিসেন্ট চেঞ্জেস কিছু আসে, এই জাতীয় থেকে আমাদের কোশ্চেন গুলো আসে। তা আমরা টুডে আমরা চলে যাই আমাদের লিস্টিং রেগুলেশন 2025, 2015 সালের। তো আমাদের পাবলিক ইস্যু রুলস এর পরে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু এখানে লিস্টিং রেগুলেশনে কভার করছে। তো আমরা লিস্টিং রেগুলেশনসটা পড়লে পাবলিক ইস্যু রুলস বা এফআরডি বলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিসক্লোজার, যেটা বিসেক বের করছিল, অনেক কিছু কিন্তু এখানে কভার হয়ে যায়। তো আমরা রেগুলেশন নাম্বার 3, লিস্টিং রেগুলেশন 2015 এর রেগুলেশন নাম্বার 3। প্রথম বলছে যে রিকমেন্ডেশন অন পাবলিক অফার ডকুমেন্ট। তাহলে রিকমেন্ডেশন অন পাবলিক অফার ডকুমেন্ট, আপনি যখন লিস্টিং এর জন্য পাবলিক অফার ডকুমেন্ট গুলো কি করবেন, এক্সচেঞ্জের কাছে সাবমিট করবেন, কমিশনের কাছে সাবমিট করবেন, তখন ফাইমেটের রিকমেন্ডেশনসটা কে দিবে, বলছে দ্য এক্সচেঞ্জ শ্যাল সাবমিট ইটস প্রাইমারি রিকমেন্ডেশন। কাকে দিবে, টু দ্য কমিশন। তাহলে রিকমেন্ডেশনটা কি করবে, এক্সচেঞ্জ। আমরা এই যে লিস্টিং রেগুলেশন এখানে যতবার আমরা এক্সচেঞ্জ শব্দটা পাবো, এক্সচেঞ্জ বলতে বোঝাবো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে দুইটা, আপনার শেয়ার ট্রাইডার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি তে ট্রেড হবে অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ সিএসসি তে ট্রেড হবে।
আর যত জায়গায় কমিশন ওয়ার্ডটা পাবো, কমিশন মানে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো বলছে পাবলিক এক্সেনশিয়াল, তাহলে এক্সচেঞ্জ রিকমেন্ডেশনটা দিবে কাকে? কমিশনকে। along with checklist within 20 days of receipt of public offer documents। তো বলছে যে পাবলিক অফার ডকুমেন্ট পাওয়ার 20 ডেজ এর মধ্যে এক্সচেঞ্জ তার প্রাইমারি রিকমেন্ডেশনসটা দিবে ফর লিস্টিং এর জন্য। দেন এক্সচেঞ্জ মে রিকোয়ার দ্য ইস্যুয়ার অর দ্য ডাইরেক্টরস টু সাবমিট এডিশনাল, তাহলে এক্সচেঞ্জে কিছু এডিশনাল ইনফরমেশন ডিসক্লোজার বা ক্লারিফিকেশন প্রয়োজন, যেগুলো সে প্রসপেক্টাসে ডিসক্লোজ করছে। বলছে উইদিন 10 ডেজ তাকে সেগুলো কি করতে হবে? স্টক এক্সচেঞ্জ চাওয়ার সাথে উইদিন 10 ডেজ এর মধ্যে আপনাকে সেটা প্রোভাইড করতে হবে। এক্সচেঞ্জ shall submit its final recommendation, তাহলে এডিশনাল ইনফরমেশন বা ডিসক্লোজার গুলো পাওয়ার 7 ডেজ এর, উইদিন 7 ডেজ এর মধ্যে বলছে এক্সচেঞ্জ করবে একটা প্রেসক্রাইব ফরম্যাটে তার ফাইনাল রিকমেন্ডেশনসটা কমিশনকে দিবে ফর লিস্টিং অফ এ পার্টিকুলার সিকিউরিটিজ। তো রেগুলেশন 4 এ হচ্ছে আপনি আহ, যেটা বলা আছে, দ্য অ্যাপ্লিকেশন ফর লিস্টিং শ্যাল বি মেড বাই দ্য কোম্পানি in the prescribed form will be accompanied by the fees specified in the regulation। বলছে আপনি লিস্টিং ফি পরিশোধ করে প্রেসক্রাইব ফরম্যাটে লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন এক্সচেঞ্জ মে রিকোয়ার এডিশনাল, এক্সচেঞ্জের কিছু এডিশনাল এভিডেন্স ডিক্লারেশনস চাইবে যেটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে রিলিভেন্ট। এডিশনাল ইনফরমেশন গুলো যদি ডিউ টাইমে সাবমিট করা না হয়, তাহলে বলছে এক্সচেঞ্জ কি করতে পারে? আপনার অ্যাপ্লিকেশনটা ডেফার করে দিতে পারে অথবা রিফিউজ করতে পারে। সেক্ষেত্রে ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ টু বি মেড, আপনাকে নতুন করে লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনাকে লিস্টিং এর জন্য কমপ্লিট এন্ড অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। রেগুলেশন নাম্বার 6 হচ্ছে আমাদের লিস্টিং এর জন্য কি কি ডকুমেন্ট দিতে হয়। এটা আমাদের 6 এ আমারটা যদি ইকুইটি হয়, মিউচুয়াল ফান্ড হয়, তারপরে হচ্ছে আরেকটা আছে ডেট সিকিউরিটিজ। আমি কোন ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে লিস্টেড হব সেই ক্যাটাগরির আমাকে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো দিতে হবে। আপনারা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির ওয়েবসাইটে দেখেন, প্রেজেন্টলি হচ্ছে টোটাল 657 লিস্টেড কোম্পানি আছে। তার মধ্যে ইকুইটি সিকিউরিটিস এর আন্ডারে লিস্টেড আছে হচ্ছে 612টা কোম্পানি। তো 612টা যে ইকুইটি সিকিউরিটিস, তাদের কি কি ডকুমেন্ট তাদেরকে লিস্টিং এর জন্য দিতে হয়, অ্যাপ্লিকেশনের সাথে কি কি ডকুমেন্ট দিতে হয়। প্রথম বলছে অ্যাপ্লিকেশন ফর লিস্টিং অ্যাজ প্রেসক্রাইবড, আপনাকে এই যে লিস্টিং রেগুলেশন সেটার অ্যানেক্সার 2 এর শিডিউল 1 এ যে প্রেসক্রাইব ফরম্যাট আছে, আপনি কিন্তু জেনারেল কি করতে পারবেন না, ফরওয়ার্ডিং দিয়ে বা এভাবে করে অ্যাপ্লিকেশন, আপনাকে কিন্তু প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটে আপনাকে লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনাকে আরজিএসসি সার্টিফাইড মেমোরান্ডাম এবং আর্টিকেলস এর কপি দিতে হবে। তারপর সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি দিতে হবে। দেন আপনি যেহেতু পাবলিক লিমিটেড, সো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, আপনার বিজনেস কমেন্সমেন্টের সার্টিফিকেট আপনাকে লিস্টিং এর সময় কি করতে হবে? এক্সচেঞ্জের কাছে সাবমিট করতে হবে। দেন কপি অফ দ্য ফিজিবিলিটি রিপোর্ট, আপনি যদি কোনো নতুন একটা প্রজেক্ট করবেন, ওই প্রজেক্টের জন্য ফাইন্যান্সিং এর জন্য যদি আপনি আইপিও তে যান, তাহলে তার ফিজিবিলিটি রিপোর্টটা দিতে হবে। তারপর বিডার আন্ডারে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট বিডার আন্ডারে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট করে, সেক্ষেত্রে যদি আপনি ওই ফান্ডের জন্য আপনি আইপিও তে যান, তাহলে আপনার সার্টিফিকেট কপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি দিতে হবে, ম্যাটেরিয়াল এগ্রিমেন্টের কপি দিতে হবে, আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ডকুমেন্ট দিতে হবে। তারপর বিসেক আপনাকে যে কনসেন্ট লেটারটা দিয়েছে সেই কনসেন্ট লেটার কপি দিতে হবে। আপনার বোর্ডে যে সমস্ত ডাইরেক্টর আছে এবং তারা অন্য কোন কোন লিস্টেড কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছে তার কপি দিতে হবে ডিরেক্টরদের। তারপর ফাইনাল প্রসপেক্টাস, যে প্রসপেক্টাসটা আপনার কমিশন, বাংলাদেশ ইলেকশন কমিশন ফাইনালি অ্যাপ্রুভ করছে, সে কপি দিতে হবে। অডিটরের সার্টিফিকেট, তারপর আন্ডাররাইটিং এগ্রিমেন্ট, লাস্ট 5 ইয়ার্স এর অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কপি দিতে হবে। তারপর আপনি যদি কোনো ট্যাক্স হলিডে এনজয় করেন, ট্যাক্স তার এক্সামশনের সার্টিফিকেট দিতে হবে। ক্রেডিট রেটিং রিপোর্ট, আপনার ট্যাক্স পেটের আপ টু ডেট স্ট্যাটাস, এই কপিগুলো আপনাকে লিস্টিং এর সময় কি করতে হবে? কমিশনের কাছে, কমিশনার এক্সচেঞ্জকে সাবমিট করতে হবে। এরপর ডেফ সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ড হলে সেক্ষেত্রে আপনার আলাদা প্রেসক্রাইব ফরম্যাট আছে, ওই প্রেসক্রাইব ফরম্যাট এবং সেই অনুযায়ী ডকুমেন্টগুলো আমাকে দিতে হবে। নাও আসেন রেগুলেশন নাম্বার 7 হচ্ছে আপনি ডকুমেন্টগুলো দিলেন, ডকুমেন্টগুলোর সাথে আপনাকে একটা আন্ডারটেকিং দিতে হবে। রেগুলেশন 7 অনুযায়ী বলছে যে ম্যানেজিং ডিরেক্টর, সিইও আর অথরাইজড পার্সন, অনেক সময় কোম্পানি সেক্রেটারি কি করে, হ্যাজ
provided an undertaking under a common seal and signature. সে কি করবে, কোম্পানির কমন সিলে সে একটা আন্ডারটেকিং দিবে টু অ্যাভয়েড বাই দ্যাস রেগুলেশনস, এই যে লিস্টিং এর যে রেগুলেশন গুলো আছে সেগুলো সে মেনে চলবে। শ্যাল ফার্দার আন্ডারটেক বলছে যে এটা আবার আন্ডারটেকিং এ দিতে হবে যেতে, that the securities shall be quoted or listed at the discretion of the exchange। তাহলে এক্সচেঞ্জের ডিসক্রিশনে বা এক্সচেঞ্জ যেভাবে বিবেচনা করবে, ফিট মনে করবে, সিকিউরিটিসটা কোটেড বা লিস্টেড হবে। That the exchange shall not be bound by the request, বলছে আপনি by the request of the issuer of registered security to remove its securities from the trading system of the exchange। বলছে আপনি বাধ্য করতে পারবেন না সে আপনি লিস্টেড হওয়ার একটা পার্টিকুলার একটা সময় পরে আপনি সিকিউরিটিসটা রিমুভের জন্য এক্সচেঞ্জকে রিকোয়েস্ট করলেন, বলছে তা করতে পারবেন না। That the exchange shall be authorized and has the right at any time to suspend any securities from the trading system of the exchange। বলছে এক্সচেঞ্জকে আপনি অথরাইজ করে দিলেন উইদাউট সার্ভিং নোটিস, সে পাবলিক ইন্টারেস্টের কথা কনসিডার করে আপনার সিকিউরিটিসটা সে সাসপেন্ড করতে পারবে। That any securities or units of mutual fund may be delisted by the exchange in the event of non-compliance। যদি আপনি এই যে আন্ডারটেকিং এর কোনো ব্রিচ হয়ে থাকে বা কর্পোরেট গভর্নেন্সে কোনো প্রভিশন আপনি যদি কমপ্লায়েন্স না করেন, নন কমপ্লায়েন্স থাকে, তাহলে সিকিউরিটিসটা আপনার ডিলিস্ট করে দিতে পারবে। দ্যাট অল দ্য সিকিউরিটিস অফ দ্য সেম ক্লাস, আপনারা বলছে আপনি যেই ইন্ডাস্ট্রির আন্ডারে মানে যেই সেম নেচারের যেই সিকিউরিটিস গুলো আছে আপনার সবগুলো ইকুয়াল রাইট এবং প্রিভিলেজ পাবে, সবগুলো আইডেন্টিক্যাল। আপনাকে লিস্টেড কোম্পানি হিসেবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ রুলস 1987 আইএফআরএস এবং আইএস মেনে করতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইএসএ অনুযায়ী আপনাকে অডিট করাইতে হবে। আপনাকে কর্পোরেট গভর্নেন্সের প্রভিশন গুলো মানতে হবে। এক্সচেঞ্জ টাইম টু টাইম যে কোনো ইনফরমেশন চাইলে আপনাকে সেটা প্রোভাইড করতে হবে, এই জাতীয় একটা আন্ডারটেকিং আপনাকে দিতে হবে। তো রেগুলেশন 8 হচ্ছে আপনার ডিরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে বলছে যে কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনি কি করতে পারবেন, আন্ডার ডিরেক্ট লিস্টিং এর মেথডে আপনি কি হতে পারবেন, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে পারবেন। শ্যাল হ্যাভ মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 300 মিলিয়ন। আপনার মিনিমাম ক্যাপিটাল হতে হবে কত, 30 কোটি টাকা। আপনার কি হতে পারবে না, রিটেইনড আর্নিং নেগেটিভ হতে পারবে না। শ্যাল বি ইন কমার্শিয়াল অপারেশন, আপনাকে 5 ইয়ার্স কি থাকতে হবে, কমার্শিয়াল অপারেশনে থাকতে হবে, তার মধ্যে 3 বছর শ্যাল হ্যাভ প্রফিট, 5 বছর অপারেশনে থাকতে হবে, তার মধ্যে 3 বছর আমাকে প্রফিটে থাকতে হবে। ইজ রেগুলার ইন হোল্ডিং এজিএম, আপনাকে এজিএম রেগুলারলি করতে হবে। এখানে একটা কাউন্টার কাউন্টার কোশ্চেন করি। হ্যাঁ, ট্রায়াল নাম্বার এখন ধরেন প্রথম 3 বছর তার প্রফিট ছিল, পরের 2 বছর তার কিন্তু প্রফিট মার্জিন চলে হবে। এখানে কিন্তু ক্লিয়ার বলে নাই যে মানে কোন 3 বছর, 5 বছর কিন্তু কোন 3 বছর এরকম বলে নাই। আচ্ছা, আমার হচ্ছে ইমিডিয়েট, যেমন আমি 2025 আমি যদি এখন লিস্টের জন্য অ্যাপ্লাই করি, তো বলা আছে ইমিডিয়েট 5 কমপ্লিটেড ইয়ার্স এর মধ্যে আপনাকে শ্যাল হ্যাভ প্রফিট ইন 3 ইয়ার্স, আপনাকে 3 বছর প্রফিটে থাকতে হবে। তো এখানে ইমিডিয়েট 3 বছর না হয়, যদি আপনি দেখা গেল 2020, 21, 22 3 বছর প্রফিটে ছিলেন, তারপরে 2 বছর আপনি লস, ঠিক আছে। তো অবশ্যই এক্সচেঞ্জ আপনার কাছে কোয়েরি চাইবে এখানে, কিন্তু আপনার আইন অনুযায়ী আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন, মানে অ্যাপ্লাই এর কন্ডিশন হচ্ছে এটা। তারপর বলছে যে আপনাকে এজিএম রেগুলারলি করতে হবে। আপনি এক্সক্লুডিং বোনাস শেয়ার, যেমন অনেক সময় কি করে আপনার লিস্টেড কোম্পানিগুলো অথরাইজ ক্যাপিটাল বাড়িয়ে সে কি করে আবার নতুন করে মালিকদের ওনারদের পক্ষ থেকে স্পন্সরদের সে কি করে ফ্রেশ ক্যাপিটাল নিয়ে থাকে। তো বলছে আপনি স্টক ডিভিডেন্ড ছাড়া অন্য কোনো উপায়ে আপনি প্রিসিডিং 2 বছরে কোনো ক্যাপিটাল বাড়াননি। দেন বলছে হ্যাজ নট ইস্যুড দ্য সেম ক্লাস অফ সিকিউরিটিস, মানে আপনি এই ধরনের সেম প্রিফারেন্স শেয়ার বা আদার শেয়ার ফরম্যাট আপনি 2 বছর কোনো ক্যাপিটাল বাড়াননি। আপনার ইমিডিয়েট 3 বছরে বলছে যে আপনার আমরা যে নেট কারেন্ট অ্যাসেট, আমার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দেওয়া হবে, নেট কারেন্ট অ্যাসেট আমার 3 বছরে পজিটিভ থাকতে হবে ইমিডিয়েট 3 ইয়ার্স। তারপর আমার যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে সেটা আমার পজিটিভ থাকতে হবে ইমিডিয়েট 3 ইয়ার্স। আপনাকে কর্পোরেট গভর্নেন্সের কমপ্লায়েন্স গাইডলাইন্স সেগুলো আপনাকে অবশ্যই কমপ্লাই করতে হবে। আপনার কোনো স্পন্সর বা ডাইরেক্টর ব্যাংক ডিফল্টার সিআইবি তে অবশ্যই আনক্লাসিফাইড থাকতে হবে। ক্রেডিট ট্রেডিং করাইতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ রুলস আইএফআরএস এবং আইএস মেনেই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে।
এরপর আসেন একটা লিস্টেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে কি কি রেগুলেশন কমপ্লাই করতে হয় এবং তার অডিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার হলো দেন অডিটটা কিভাবে করবে। The preparation বলছে যে the financial statements of the issuer of listed securities shall be prepared in accordance with the Civil Actions Rules 1987, IFRS and IS। আমরা যেটা একটু আগে বললাম, আপনাকে অবশ্যই একটা লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে কি করতে হবে, সিকিউরিটিজ রুলস মেনে, আইএফআরএস এবং আইএস মেনেই আপনাকে প্রিপেয়ার করতে হবে। তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলাম, নাও আমরা কি করব, রেগুলেশন নাম্বার 15 অনুযায়ী অডিট, অডিটের ক্ষেত্রে কি কি রেগুলেশন আছে একটা লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। বলছে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল গেট ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটেড বাই এনি ফার্ম অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হুইচ ইজ ইন দ্য প্যানেল অফ দ্য কমিশন। আপনারা আমি সিভিল এক্সচেঞ্জ কমিশন ওয়েবসাইটটা আমি আপনাদেরকে একটু দেখাই। Okay, এই যে দেখেন সিভিল এক্সচেঞ্জ কমিশনের যে ওয়েবসাইট, আপনারা এখানে সিকিউরিটিজ ল এর ভিতরে এই প্রথম যে রো, এটা তো হচ্ছে লেটেস্ট ডিরেক্টিভ গুলা পাবেন। এর বাইরে আমরা যেটা পড়তেছি এখন অডিটরস প্যানেল, এই যে অডিটরস প্যানেল এখানে ডান পাশে আছে কি, কারা কি, এটা কিন্তু টাইম টু টাইম আপডেট হয়। তা আমরা দেখা গেল এটা যে ডেটে আমি আপনাদেরকে দিলাম তারপরে আবার নতুন নেম আসতে পারে, তো এই জন্য আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখাই দিলাম। এখান থেকে আপনারা লেটেস্ট যারা যারা বিসেক এর প্যানেলে আছে তারা কি, তাদেরকে দিয়ে কি করতে হবে, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করাইতে হবে। তারপর বলছে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল নট অ্যাপয়েন্ট এনি ফার্ম অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফর এ কনজিকিউটিভ পিরিয়ড এক্সিডিং 3 ইয়ার্স। বলছে যে 2 এবং 3 দুইটাই দেখেন, দ্য অডিটর অর অডিট ফার্ম shall also not be eligible for performing the auditing of financial statement of the issuer of listed securities for a consecutive period exceeding 3 years। বলছে যে আপনাকে কি করতে হবে, বলছে লিস্টেড কোম্পানিগুলো আপনার কোনো অডিট ফার্মকে কনজিকিউটিভলি 3 বছরের বেশি সে অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে না। পাশাপাশি অডিটর বা অডিট ফার্মও, দুটাই বলছে অডিটর আর অডিট ফার্ম, তারাও কি করতে পারবে না, কনজিকিউটিভলি 3 বছরের বেশি কোনো লিস্টেড কোম্পানি অডিট করতে পারবে না। এটা ক্লিয়ার এখানে কি? যদি যেমন আপনাদের অনেক সময় কোশ্চেন থাকে যে আমরা যদি পার্টনার চেঞ্জ করি, যেমন আমার ফার্মের ভিতর 10 জন পার্টনার আছে, আমি আগে আগে একজন পার্টনার অডিট করতেন, এখন অন্য পার্টনার করবে, তাহলে হবে কিনা অনেক সময় কোশ্চেন থাকে। এখানে কিন্তু বলে দিয়েছে দা অডিটর অডিট ফার্মও, ঠিক আছে, সে আপনি কেপিএমজি রহমান রহমান হক দিয়ে আপনি আগে 3 বছর অডিট করেছেন, এই বছর আগে ধরলাম আমার আদিব স্যার অডিট করতেন, এখন মেহেদী স্যার অডিট করবেন না, বলছে এখানে কি সেটা পারা যাবে না। দা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ দ্য অডিট ফার্ম শ্যাল মেক দ্য অডিট রিপোর্ট, তাকে বলছে যে কি করতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং মেনেই তাকে সিকিউরিটিজ ল এবং কোম্পানি সেক্টর সেকশন 18 মেনেই তাকে অডিট রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। তাকে শ্যাল হ্যাভ টু ইনশিওর কমপ্লায়েন্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং বিএফসি প্র্যাকটিসিং স্ট্যান্ডার্ড, সেটা আপনাকে কমপ্লাই করতে হবে। বলছে the issuer of listed securities shall not get its financial statement audited by any firm of chartered accountants who is convicted for any securities or exchange related। বলছে আপনি এমন কোন অডিট ফার্ম দ্বারা আপনি কি করতে পারবেন না, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাতে পারবেন না যে সিকিউরিটিস ল ভায়োলেটের কারণে যে কি কনভিক্টেড বা দণ্ডিত হয়েছে, যে কোনো একটা সময় দেখা গেল যে সিভিল এক্সচেঞ্জ কমিশন বা কেউ তাকে কোনো একটা অফেন্সের জন্য ইনএলিজিবল হিসেবে ডিক্লেয়ার করছে, তাকে দিয়ে আপনি কি করতে পারবেন না, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাইতে পারবেন না। তো রেগুলেশন 16 এবং রেগুলেশন আমাদের 19, এই দুটো আমরা একসাথে করি। এই দুটো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কোয়ার্টারলি করি বা ইয়ারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটার ক্ষেত্রে বলছে যে অ্যাডপশন, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি বোর্ডে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার আগে আপনাকে নোটিশ করতে হয়, তো আপনি কতদিন আগে নোটিশ করবেন। রেগুলেশন 16 বলছে যে আপনার অ্যাডপশন অফ কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, the issuer of listed securities shall notify the exchange and the commission in advance the date and time of its board of directors meeting, special before 3 working days। টাইমটা আপনারা দেখেন, 3 working days। তাহলে দেখা গেল আপনার কোয়ার্টার ইয়ার হচ্ছে জুলাই থেকে
জুন, আপনার ফার্স্ট কোয়ার্টার জুলাই টু সেপ্টেম্বর। তাহলে আপনি কি করবেন, আপনাকে বলছে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে যেটা বোর্ডে অ্যাপ্রুভ করবেন, বোর্ড মিটিং এর 3 ওয়ার্কিং ডে আগে আমাকে এক্সচেঞ্জ এবং কমিশনকে জানাইতে হবে। আর ইয়ারলির ক্ষেত্রে হচ্ছে বিফোর 7 ডেজ। আমরা যখন ইয়ারলি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করবো সেটা হচ্ছে 7 দিন আগে আমাকে জানাতে হয়। পাশাপাশি আপনাকে ওই কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে কি করতে হবে, কম্পারেটিভ এনএভি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, আর্নিং পার শেয়ার, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা আপনাকে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করতে হবে। এবং সেগুলো মানে আপনার ডেভিয়েশন মানে কেন গত কোয়ার্টার থেকে কোয়ার্টার বেশি ম্যাটেরিয়াল চেঞ্জ হলে সেটা একটা এক্সপ্লেনেশন নোট আপনাকে করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে দিতে হবে। এবার আসেন সাবমিশন অফ কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমরা এক্সচেঞ্জ এবং কমিশনকে জানালাম যে আমি আগামী 3 ওয়ার্কিং ডে পরে আমি বোর্ড মিটিং করে আমার এই যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা আমি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে ওই বোর্ড মিটিং এ বলছে যে আমাকে the issuer of listed securities accepting the life insurance company shall within 45 days of the end of the first quarter। তাহলে আপনার এই যে আমি জুলাই থেকে সেপ্টেম্বর ফার্স্ট কোয়ার্টার বললাম, ফার্স্ট কোয়ার্টার শেষ হওয়ার উইদিন 45 ডেজ। তাহলে আমার জুলাই আগস্ট সেপ্টেম্বর শেষ হলো অক্টোবরের 45 ডেজ, অক্টোবরের 14 তারিখের মধ্যে আমাকে কি করতে হবে, কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হবে, বোর্ড মিটিং করে আমাকে পাঠাইতে হবে। এবং এট দ্য সেম টাইম বলছে তাকে কি করতে হবে, 2টা ন্যাশনাল ডেইলি পত্রিকা এবং একটা অনলাইন পত্রিকা তাকে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাবলিশ করতে হবে। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 90 ডেজ। সেকেন্ড এবং থার্ড কোয়ার্টার যেটা, এটা হচ্ছে আমাকে উইদিন 1 মান্থ। প্রথমটা বলছে 45 ডেজ, পরেরগুলো হচ্ছে উইদিন 1 মান্থের ভিতর আমাকে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোর্ড মিটিং এ আপনি অ্যাপ্রুভ করে এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হবে। ইন দ্য ইভেন্ট অফ ডিলে যদি হয় সেক্ষেত্রে 5,000 টাকা পার ডে আপনাকে এক্সচেঞ্জ ফাইন করতে পারে। ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিশন করতে হয়, যেটা আমরা ইয়ারলি বলছি অ্যাডপশন করবেন আপনি 7 ডেজ আগে আপনি বোর্ডকে জানালেন। দেন হচ্ছে আপনি কি করবেন, অডিট হওয়ার বলছে যে আমার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ লিস্টেড সিকিউরিটিজ shall be audited within 120 days from the date on the issuer financial year ends, এবং তার একটা কপি উইদিন 14 ডেজ এর মধ্যে, তার পরবর্তী 14 ডেজ এর মধ্যে পাঠাইতে হবে। তো আমরা একটা বেসিক একটা সার্কুলার যেখানে স্পেসিফিক ডেট মেনশন করা আছে সেটা দেখি একটু। এখানে দেখেন একটু স্পেসিফাই করে দেওয়া আছে যে আমার কোয়ার্টার 1 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা বলছি 45 ডেজ এর মধ্যে দিতে হবে। ডেড লাইন যদি আপনার 30 জুন ইয়ার ইন্ড হয় সেক্ষেত্রে 14ই নভেম্বর হচ্ছে আপনার লাস্ট দিন। 14 নভেম্বরের মধ্যে আপনাকে কি করতে হবে, কোয়ার্টার 1 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠাইতে হবে। দেন আসেন যদি আপনার 31 ডিসেম্বর হয় সেক্ষেত্রে বলছে 15 মে। যদি 31 মার্চ হয় 14ই আগস্ট। আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে 29শে জুন। দেন সেকেন্ড এবং থার্ড কোয়ার্টার বলছি উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে। তাহলে আমার 30 জুন হলে আমার সেকেন্ড কোয়ার্টার শেষ হচ্ছে ডিসেম্বর, 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর ইয়ার এন্ড হলে আমাকে কি করতে হবে, 31 জানুয়ারির মধ্যে সেকেন্ড কোয়ার্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠাতে হবে। থার্ড কোয়ার্টার হচ্ছে আমার 31 মার্চ এন্ড হবে, আমার 30 এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। এরপর আসেন অডিট। অডিট করাইতে হবে যেটা বলছে উইদিন 120 ডেজ, 120 দিনের ভিতরে আপনাকে অডিট করাইতে হবে। এবং তার পরবর্তী 14 ডেজ এর মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হবে। তো আমার হচ্ছে উইদিন 120 ডেজ আসবে, 28 অক্টোবর হচ্ছে আমার লাস্ট দিন। আর অডিটের ক্ষেত্রে হচ্ছে আমার এই যে ডিসক্লোজার গুলা বা আদার যে ম্যাটেরিয়াল যে নোট গুলা সিগনেটরি আমার ডাইরেক্টরদের সাইন করাতে হবে, অডিটরে সাইন করাতে হবে। এই সাইনিং শেষে আমাকে 11ই নভেম্বরের মধ্যে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাঠাইতে হবে।
নেক্সট আসেন রেগুলেশন নাম্বার 20, অথেন্টিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কে সাইন করবে? বলা আছে এনি আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ shall be authenticated on behalf of the board of directors, signed by the chief executive officer, at least two directors including chairman, chief financial officer বা head of finance and accounts এবং company secretary। তাহলে আনঅডিটেড যে কোয়ার্টারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সেগুলো তাহলে কে কে সাইন করবে আনঅডিটেড কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? আমরা এখানে বলছি কি, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, মাঝখানে আজানের টাইম ছিল, আমরা কি বুঝতে পারছি টাইম লাইনটা? আর 20 বলছে হচ্ছে অথেন্টিকেশন, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার যে কোয়ার্টারলি আনঅডিটেড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানে কে কে সাইন করবে। তো এখানে আমি একটা লিস্টেড কোম্পানির আপনার কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাচ্ছি। তো এখানে হচ্ছে তার 30 সেপ্টেম্বর তার কোয়ার্টার এন্ডে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কে সাইন করবে? তার চেয়ারম্যান, একজন ডিরেক্টর সাইন করছে, ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি, সিএফও, টোটাল 5 জন। ঠিক আছে, আমরা লিস্টিং রেগুলেশনে কি পড়ছিলাম যে এনি আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ shall be authenticated on behalf of the board of directors by the CEO or MD। তাহলে আমরা দেখলাম এমডি বা সিইও সাইন করছে, at least two directors, নন এক্সিকিউটিভ দুইজন ডাইরেক্টর সাইন করছে ইনক্লুডিং চেয়ারম্যান সহ। তাহলে দুইজন ডিরেক্টর, এমডি দেখলাম 3 জন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা হেড অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস 4 এবং কোম্পানি সেক্রেটারি, টোটাল 5 জন। কি করতে হয়, আমার কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি যখন এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাবো তখন এই 5 জন সাইন করতে হয়। আর অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে সেকশন 18 কোম্পানি সেক্টর অনুযায়ী, যেখানে জেনারেলি কি কে কে সাইন করে? দেখুন, তাহলে ইয়ারলি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর, একজন ডিরেক্টর সাইন করে, সিএফও, অনেক সময় সিএফওটা ম্যান্ডেটরি না, আরেকজন হচ্ছে কোম্পানি সেক্রেটারি। কোম্পানি আইন অনুযায়ী হচ্ছে এমডি বা সিও সাইন করবে, একজন ডিরেক্টর সাইন করবে, কোম্পানি সেক্রেটারি সাইন করবে আমার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে। এরপর আসেন রেগুলেশন 21, পোস্টিং অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ওয়েবসাইট। আপনাকে কি করতে হবে, আমরা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করলাম, অডিট করাইলাম এবং অথেন্টিকেট সিগনেচার হয়ে গেল, এখন আমাকে আমার ওয়েবসাইটে দিতে হবে। তো রেগুলেশন 21 বলছে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল মেক অ্যাভেলেবল ইন দ্য ডিটেইলড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন ইটস ওয়েবসাইট টু দ্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্ক অ্যারেঞ্জমেন্ট। লিঙ্ক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আপনি যখন এক্সচেঞ্জের ওয়েবসাইটে যাবেন, এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আপনি ডিটেইলি কনসার্ন লিস্টেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার পিএসআই, তার বোর্ডের সবকিছু কিন্তু আপনি লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন। এটা বলছে লিঙ্ক অ্যারেঞ্জমেন্ট। তো 21 এর আন্ডারে বলছে তাকে জেনারেলি আমরা যখন রেগুলেশন 44 পড়বো পরবর্তীতে, 44 এর ওয়েবসাইটে কি কি জিনিস থাকতে হবে বলা আছে। বলছে আপনাকে 6টা কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে, 5 বছরের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে লেটেস্ট কি করতে হবে, আপনার লিস্টেড কোম্পানির ওয়েবসাইটে অবশ্যই তার ইনভেস্টর বা কি করতে হবে, তার পাবলিক ইনভেস্টরদের জন্য অ্যাভেলেবেল রাখতে হবে। নেক্সট আসেন সাবমিশন অফ অ্যানুয়াল রিপোর্ট 21, রেগুলেশন 21 এ বলছে যে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল ফার্নিশ কপি অফ অ্যানুয়াল রিপোর্ট অ্যাট লিস্ট 14 days বিফোর দ্য জেনারেল মিটিং। বলছে তাকে জেনারেল মিটিং হতে পারে এজিএম বা ইজিএম। বলছে জেনারেলি এজিএম এর 14 days 14 দিন আগে তাকে কি করতে হয়, এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে 30 কপি 30 কপি অ্যানুয়াল রিপোর্ট আপনাকে কি 14 দিন আগে পাঠাইতে হবে। ইন দ্য ইভেন্ট অফ ডিলে, যদি দেরি হয় সেক্ষেত্রে আপনাকে পার ডে 500 টাকাও কিন্তু এক্সচেঞ্জ কি করে, ফাইন করে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি অনেক সময় একদিন ডিলে হয়েছে, একদিনের জন্য কিন্তু 500 টাকা তারা একটা লেটার পাঠিয়ে দিয়েছে যে আপনাকে 500 টাকা ডিএসসি এর অমুক অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট করতে হবে অ্যাজ এ ফাইন, এটা নন কমপ্লায়েন্সের জন্য। তো রেগুলেশন 23 হচ্ছে রেকর্ড ডেট।
আমরা রেকর্ড ডেটটা একটু মনোযোগ দিই, কারণ এটা অনেক সময় আমরা অনেকেই শুনছি, অনেকেই হয়তো লিস্টেড কোম্পানিতে যারা জব করি না বা লিস্টেড কোম্পানি অডিট যারা করি না তারা হয়তো এটা বুঝবো না। তো রেকর্ড ডেট হচ্ছে, এক কথা হচ্ছে এটাকে বলে বুক ক্লোজার পিরিয়ড। ওই দিন কি করে লিস্টেড কোম্পানিগুলো তার বুক মানে বই ক্লোজ করে। বলছে এই ডেটে যারা কি করবে, সে আপনার আজকে 13th মার্চ, আজকে যদি কোনো একটা লিস্টেড কোম্পানির রেকর্ড ডেট হয়, আজকে তার ট্রেড হবে না, ঠিক আছে, ট্রেড বন্ধ থাকবে। আজকের ডেটে যারা ওই কোম্পানির শেয়ার হোল্ড করবে আজকে পর্যন্ত, তারা কি করবে, তারা ওই লিস্টেড কোম্পানি তারা এই বছরের জন্য যে ডিভিডেন্ডটা দিবে, ডিভিডেন্ডটা তারা পাবে। তারা এই নেক্সট যে এজিএমটা করবে, এজিএম এ তারা প্রেজেন্ট থাকতে পারবে। এবং তারা কি করবে, এজিএম এ গিয়ে তাদের যে, আমরা তাদেরকে এজিএম এ নোটিশ পাঠাবো, তারা এজিএম এ গিয়ে রেসপেক্টিভ এজেন্ডা গুলো পাস মানে পক্ষে বিপক্ষে ভোট দিতে পারবে। তারা ইন পার্সন অথবা প্রক্সির মাধ্যমে প্রেজেন্ট থাকতে পারবে। তো রেকর্ড ডেটটা আমরা কিভাবে ফিক্স করব, বলছে অ্যাটলিস্ট 14 মার্কেট ডেজ বাট নট এক্সিডিং 30 মার্কেট ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য কনসার্ন বোর্ড অফ ডাইরেক্টর্স মিটিং। তা আপনি আজকে আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করলাম, সে বোর্ডে কি করলো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করলো এবং এজিএম এর ডেট ডিক্লেয়ার করবে। এজিএম এর পাশাপাশি তাকে একটা রেকর্ড ডেট ডিক্লেয়ার করতে হয়। আমি আজকে ডিভিডেন্ডও ডিক্লেয়ার করলাম যে আগামী বছরের জন্য আমি 10% ক্যাশ 10% স্টক দিলাম। তো আপনাকে এখন কি করবে, বলতে হবে যে এই রেকর্ড ডেট হলো আমার এই 30th মে। 30th মে যে ডেটটা আপনি দিলেন, সেই ডেটটা বলছে আপনাকে কি করতে হবে, আজকের বোর্ড মিটিং এর ডেট থেকে 14 থেকে 30 মার্কেট ডেজ এর মধ্যে হতে হবে। এখানে বলা আছে কিন্তু মার্কেট ডেজ, অবশ্যই কি ট্রেডিং ডে হতে হবে। এটা আপনার কোনো হলিডে হতে পারবে না। আজকে থেকে আপনি 14টা, আপনি যেমন 1 তারিখ আপনার কি রেকর্ড ডেট হলো, সরি বোর্ড মিটিং হলো, আপনি কি করবেন, তার পরবর্তী 14টা মার্কেট ডে কাউন্ট করবেন এবং 30 মার্কেট ডেজ ইন বিটুইন। আপনাকে কিন্তু 14 কম বা 30 বেশি হতে পারবেন না, এর মধ্যে আপনাকে রেকর্ড ডেটটা হতে হবে। রেকর্ড ডেট শ্যাল বি দ্য মার্কেট ডে, অবশ্যই ওয়ার্কিং ডে হতে হবে। এই যে আজকে ওয়ার্কিং ডে বললাম, আপনি হলিডেতে রেকর্ড ডেট দিতে পারবেন না। রেকর্ড ডেট দিবেন অবশ্যই সানডে টু থার্সডে, যেদিন আপনার ট্রেড হবে ওই ডেতে। প্রোভাইডেড ফার্দার দ্যাট, রেকর্ড ডেট আপনি একবার ডিক্লেয়ার করলেন, শ্যাল নট বি চেঞ্জড, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। প্রোভাইডেড ফার ইফ, যদি রেকর্ড ডেট পাবলিক হলিডেতে পড়ে যায়, বলছে আপনাকে তার পরবর্তী ফার্স্ট মার্কেট ডে বা ট্রেডিং ডে হবে আপনার রেকর্ড ডেট। ঠিক আছে, এটা নিয়ে আমরা ডিটেইলি দেখবো। আমরা একটা এখানে আহ, একটা কেস আর কোশ্চেন আসছিল, আমরা আইসিবি এর আগের কোশ্চেনটা দেখলে একটু ক্লিয়ার করতে পারবো। এই কোশ্চেনটা আসছিল আপনার জুলাই আগস্ট 2022-তে। আমরা এই কোশ্চেনটা একটু প্র্যাকটিস করি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মানে কতদিনের মধ্যে জানাবো বা ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই জিএম কিভাবে করব, এই ডেটগুলো আমরা এটা পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমরা রিকোয়ারমেন্টটা করি। রিকোয়ারমেন্টটা বলছে কি, following listing regulations requirement, draft a suitable calendar for holding the declaration meeting of the board as well as AGM। তাহলে আপনাকে লিস্টিং রেগুলেশন অনুযায়ী আপনি এক্সচেঞ্জকে নোটিফিকেশন টু এক্সচেঞ্জ এন্ড দ্য কমিশন, এক্সচেঞ্জ এবং কমিশনকে আপনি কবে জানাবেন, ফিক্সেশন এজিএম ডেট, টাইম এবং ভেন্যু আপনি ফিক্সেশন করার ক্ষেত্রে, বোর্ড মিটিং এর ডেট ফিক্সেশন, ডিক্লারেশন রেকর্ড ডেট ডিক্লারেশন এবং এজিএম এর নোটিশ ফরওয়ার্ডিং ডেট, কবে আপনি এজিএম এর নোটিশটা পাঠাবেন। এরপরে কোশ্চেন ছিল ইউ আর অ্যাডভাইস টু ড্রাফট দ্য নোটিস ফর দ্য এজিএম, মানে এজিএম এ জেনারেলি কি কি এজেন্ডা, যে নর্মাল যে বিজনেস গুলো থাকে কি কি সেটা ড্রাফট করতে বলা হয়েছে। What will be the date of authentication of financials, assuming the auditors have signed the audit report following week after the board meeting? Board meeting এর পরবর্তী সপ্তাহে সে সাইন করছে, তাহলে এখানে অথেন্টিকেশন ডেট কোনটা হবে? Assuming both stock and cash dividend have been declared, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোথায় আপনি সেটা দেখাবেন। তো আপনারা কেসটা দেখেন।
আচ্ছা, এখানে বলছে যে এবিসি পিএলসি ইজ এ কোম্পানি লিস্টেড উইথ ঢাকা এন্ড চিটাগং স্টক এক্সচেঞ্জেস। দ্য কোম্পানি মেইনটেইনস ইজ বুকস অফ অ্যাকাউন্ট ক্যালেন্ডার ইয়ার বেসিস জানুয়ারি ডিসেম্বর। তার ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর 21। তাহলে আমরা এখানে একটা ডেট পেলাম, তার ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর। তারপর বলছে যে সে আইসিএমবি যে ইয়ারলি কর্পোরেট অ্যানুয়াল রিপোর্টের উপরে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টের উপরে যে প্রোগ্রামগুলো করে সেক্ষেত্রে সে পার্টিসিপেট করতে চাচ্ছে এবং সে এজিএম করতে চাচ্ছে 31 মার্চের মধ্যে। তাহলে আপনাকে এই ডেট গুলো কিন্তু এই দুইটা ডেট আমরা পেলাম, একটা হলো ইয়ার এন্ড পেলাম, আর একটা হলো কবে আমি এজিএম করব সেটা পেলাম। এই দুইটা ডেট থেকে কিন্তু আপনাকে এই পুরো ক্যালেন্ডারটা ড্র করতে হবে যে আমি এজিএম এর ডেট, তাহলে আমি বলতে পারি যে এজিএম ফিক্সেশন অফ এজিএম ডেট, এজিএম হচ্ছে আমার 31 মার্চের মধ্যে। তো এজিএম এর কতদিন আগে নোটিশ করতে হয়? 14 14 ডেজ। হ্যাঁ, 14 ডেজ হলে তো আমার ডেট অফ ফরওয়ার্ডিং নোটিশ হবে। আচ্ছা, একটু ছোট্ট একটা কারেকশন। এজিএম এ আগে 14 দিন ছিল, এখন প্রেজেন্টলি কিন্তু 21 দিন আগে নোটিশ করতে হয়। আমাদের লিস্টিং রেগুলেশনে আছে এটা, যে নোটিশ অফ জেনারেল মিটিং, জেনারেল মিটিং আপনার হয় এজিএম অথবা আরেকটা হলো ইজিএম। এখন দুইটাই কিন্তু অ্যাটলিস্ট 21 ডেজ, 21 দিন আগে আপনাকে শেয়ার হোল্ডারদেরকে নোটিশ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এজিএম করবো 31 মার্চে। আর আমি এজিএম এর নোটিশ যে পাঠাবো সেই নোটিশটা পাঠাবো 21 দিন আগে, তাহলে 10th মার্চ। তাহলে এই ডেটটা বুঝতে পারছি আমরা। 10 হ্যাঁ, আপনারা লিখেন যে 31 মার্চ হচ্ছে আমার এজিএম, আমি 21 দিন আগে 10th মার্চ, 10ই মার্চে আমরা এজিএম এর নোটিশ পাঠাবো। তো এজিএম এর নোটিশ আমরা কাদেরকে পাঠাবো? যারা শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার। তাহলে আমরা শেয়ার হোল্ডারটা কিভাবে বুঝবো? আমার তো প্রত্যেকদিন আজকেও রেকর্ড আমার অ্যাজ পার শেয়ারটা রেকর্ড, ট্রেড হচ্ছে, একজন বাই অ্যাজ পার করতেছে আর রেকর্ড ডেট, একজন অ্যাজ পার রেকর্ড ডেট, সেল করতেছে। যে অ্যাজ পার রেকর্ড ডেটে যে যারা শেয়ার হোল্ড করছে তারাই পাবে। ওই যে আমরা রেগুলেশন 23-তে বলছি না যে আপনাকে কি করতে হয়, রেকর্ড ডেট পর্যন্ত যারা শেয়ার হোল্ড করে তাদেরকে কি করি আমরা এজিএম এর নোটিশ পাঠাবো, তাদেরকে আমরা এই বছর যে ডিভিডেন্ডটা দিব তারাই পাবে। নাহলে প্রত্যেকদিন আপনি যেমন আজকে কেউ কিনলো কেউ বিক্রি করলো, আপনি এজিএম এর ডিভিডেন্ড কাকে দিবেন? আপনাকে তো একটা ফিক্সড ডেট লাগবে যে এই ডেট পর্যন্ত যারা হোল্ড করবে তাদেরকে দিবেন। ওই ডেটটা হচ্ছে রেকর্ড ডেট। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রেকর্ড ডেটে যারা শেয়ার হোল্ড করবে, তাহলে আমি সে রেকর্ড ডেট দিলাম হচ্ছে আমার, আমি যেহেতু এজিএম দিলাম 10 তারিখ, আমি রেকর্ড ডেট দিতে পারি বোর্ড মিটিং এর ডেট থেকে আমাকে 14 থেকে 30 মার্কেট ডেজ। ওই যে পড়ছিলাম না একটু আগে, অ্যাটলিস্ট, হ্যাঁ 14 মার্কেট ডে থেকে 30 মার্কেট ডেজ এর মধ্যে। তাহলে আপনি রেকর্ড ডেট দিলেন, আপনি অ্যাটলিস্ট ধরলাম এজিএম এর নোটিশের আগে, তাহলে আপনি 8 তারিখ দিলেন, 10 তারিখে আমি এজিএম এর নোটিশ দিব, 8 তারিখে আমি রেকর্ড ডেট দিলাম। তাহলে আপনি বোর্ড মিটিং কবে করবেন? বোর্ড মিটিং করবেন এই যে রেকর্ড ডেট যেটা দিলাম, তাহলে এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, তার অ্যাটলিস্ট কি করতে হবে, 14 থেকে 30 ওয়ার্কিং ডে হিসাব করতে হবে। তাহলে আমি 10 তারিখ হলে এখানে 8 তারিখ, তাহলে আমি এখানে কি করতে পারি, বোর্ড মিটিং করতে হবে 15 তারিখ গত মাসে। মানে আমি দেখা গেল যে এজিএম এর নোটিশ হলো আমার 10th মার্চ, এটা হলো 8th মার্চ, আর এটা হলো 15th ফেব্রুয়ারি। আবার আপনাকে রেকর্ড ডেটটা কিন্তু অবশ্যই ওয়ার্কিং ডে হতে হবে, আপনাকে এজিউম করে নিতে হবে যে 8th মার্চ যেটা আপনি রেকর্ড ডেট দিলেন অবশ্যই সেটা ওয়ার্কিং ডে, ওই দিন আপনার ট্রেড হবে। তারপর বোর্ড মিটিং এর ডেট দিলেন হচ্ছে আপনি 15th ফেব্রুয়ারি। বোর্ড মিটিং এর কয়দিন আগে আমাকে জানাইতে হয় এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে? আমরা পড়ছি যে এই যে নোটিফিকেশন, এই যে অ্যাডপশন ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আমাকে 7 দিন আগে জানাতে হয়। তাহলে আপনি 15 তারিখ যদি বোর্ড মিটিং করেন তাহলে আপনাকে 8 তারিখে কি করতে হবে, এক্সচেঞ্জ এবং কমিশনকে জানাতে হবে। একটা ফরওয়ার্ডিং দিয়ে আপনাকে বলতে হবে যে আমি 15 তারিখে আমার বোর্ড মিটিং আছে, ওই বোর্ড মিটিং আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করবো, আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো, এজিএম এর ডেট ডিক্লেয়ার হবে। জাস্ট আপনাকে কি করতে হবে, এই নোটিফিকেশনটা হবে আপনার বোর্ড মিটিং এর 7 দিন আগে। বোর্ড মিটিং এর ডেট দিলেন আপনি 15ই ফেব্রুয়ারি, রেকর্ড ডেট দিলেন আপনি
8 মার্চ, আর এজিএম এর নোটিশ দিলেন 10th মার্চ, আর এজিএম এর ডেটটা এখানে বলা আছে 31st মার্চ। আপনারা এই কোশ্চেনটা প্র্যাকটিস করেন, এটার সাথে আমরা যে রেগুলেশনটা পড়লাম দেখবেন, এটা প্লাস হচ্ছে আমরা একদম টাইম লাইন যেটা স্পেসিফিকলি পেয়েছিলাম, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট আসেন, আমরা অ্যানুয়াল দেখলাম, ইয়ারলি দেখলাম, অ্যানুয়াল রিপোর্ট সাবমিশন রেকর্ড ডেটও দেখলাম। তারপর আসেন এজিএম, বলছে অ্যানুয়াল জেনারেল মিটিং শ্যাল বি হেল্ড বাই দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ উইদিন 45 ওয়ার্কিং ডেজ। তাহলে আপনাকে রেকর্ড ডেটের 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে কি করতে হবে? লিস্টেড কোম্পানির এজিএম করতে হবে। এটা কিন্তু এই যে নন লিস্টেড এর জন্য ম্যান্ডেটরি না। নন লিস্টেড এ যেটা ছিল, আমাকে কি করতে হতো, গত এজিএম থেকে এজিএম এর মধ্যে 15 মাসের মধ্যে আমাকে এজিএম করতে হতো, ক্যালেন্ডার ইয়ার একবার এজিএম করতে হতো, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমাকে একবার এজিএম করতে হবে। আর গতবার যদি আমি জুন মাসে করি, এবার আমাকে সেপ্টেম্বরের ভিতরে, মানে 15 মাসের মধ্যে আমাকে এজিএম করতে হবে। এটা হলো অল ফর অল, যে সমস্ত কোম্পানি আরজিএসসি তে যারা রেজিস্টার্ড, তাদেরকে হচ্ছে এই রিকোয়ারমেন্ট। তো লিস্টেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলছে যে আপনার ইয়ার শেষ হওয়ার 6 মান্থের ভিতরে এজিএম করতে হয়। আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যেদিন রেকর্ড ডেট ডিক্লেয়ার করবেন তার 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে এজিএম করতে হবে। তারপর আসেন নোটিশ অফ জেনারেল মিটিং, যেটা আমরা করলাম 21 দিন আগে, এজিএম এবং ইজিএম দুইটারই 21 দিন আগে আমাকে নোটিশ করতে হয়। তারপর সেকশন রেগুলেশন নাম্বার 26 বলছে যে সাবমিশন অফ অডিও ভিজুয়াল রেকর্ডিং, the issuer of listed equity securities shall make continuous and uninterrupted audio-visual recording of its general meeting, AGM হোক বা EGM হোক, তাকে কি করতে হবে, এবং ফার্নিশ এ কপি নট লেটার দেন 3 ওয়ার্কিং ডেজ। বলছে যে আপনার জেনারেল মিটিং এর 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে অডিও ভিজুয়াল রেকর্ডিং, আপনাকে কিন্তু এটা আনএডিটেড রাখতে হবে। আপনি ভেন্যুতে এজিএম করলেন, ভেন্যুতে আপনি আপনাকে এই ফ্যাসিলিটিসটা রাখতে হবে যেখানে আপনার কি অডিও ভিজুয়াল ভিডিও থাকবে, পাশাপাশি অডিও রেকর্ডিংও থাকবে। সেটা আপনাকে কি করতে হবে, বিসেক বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সচেঞ্জকে মিটিং হওয়ার 3 ওয়ার্কিং ডে মধ্যে সেটা পাঠাইতে হবে। 27 রেগুলেশন অনুযায়ী হচ্ছে দ্য ইস্যুয়ার শ্যাল ফার্নিশ কপিজ অফ অ্যাটেন্ডেন্স অফ শেয়ার হোল্ডার্স অ্যান্ড মাইনর্স অফ ইটস জেনারেল মিটিং এজিএম or EGM or any meeting called by the Board of Trustees to the exchange and to the commission within 14 days of holding such general meeting. তো বলছে যে আপনাকে কি করতে হবে, এজিএম বা ইজিএম হওয়ার 14 দিনের মধ্যে আপনাকে মিটিং এর মাইনর্স উইথ অ্যাটেন্ডেন্স সহ আপনাকে এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে পাঠাইতে হবে। রেগুলেশন নাম্বার 28 বলছে যে আপনার পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রে এটা একটা সার্কুলার আছে, আমি সার্কুলারটা আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে রেগুলেশনটা দেখি, লিস্টিং রেগুলেশনে ডিভিডেন্ড নিয়ে কি বলা আছে, তারপর বিসিক এর ডিরেক্টিভটা দেখবো। তো এই রেগুলেশন নাম্বার 28 অনুযায়ী বলছে আপনাকে ডিভিডেন্ড ডিক্লারেশন আর অ্যাপ্রুভাল, ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করি কোথায়, বোর্ড মিটিং এ, আর সেটা ফাইনালি অ্যাপ্রুভ করে হচ্ছে শেয়ার হোল্ডাররা এজিএম এ গিয়ে। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে আপনি ডিক্লারেশন আর অ্যাপ্রুভালের 30 দিনের মধ্যে আপনাকে ডিভিডেন্ডটা পে অফ করতে হবে। তো এই হলো আমার রেগুলেশনের রিকোয়ারমেন্ট। আপনি যদি ডিভিডেন্ডটা টাইমলি দিতে না পারেন, আপনাকে এক্সচেঞ্জ পার ডে 5000 টাকা ফাইন করতে পারে। তা আমাদের ওই বেসিক যে 30 দিন বলতে কি এখানে ওয়ার্কিং ডে বলছে না, যে ধারাবাহিক 30 দিন ডেজ, না? দিন 30 দিন। আচ্ছা, এবার আসেন, এটা কিন্তু আমাদের এই যে রেগুলেশনের যে রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু আমাদের এই যে ডিরেক্টিভ, এটার মাধ্যমে কিন্তু চেঞ্জ আসছে। এখন প্রেজেন্ট যেটা, প্রেজেন্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, বলছে যে দ্য ইস্যুয়ার শ্যাল, মানে আমরা এটা একটু ডিটেল পরে যাচ্ছি, আমরা প্রথমে এটা চলে যাই। ক্যাশ ডিভিডেন্ড শ্যাল বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ফলোইং ম্যানার। প্রথম আপনাকে কি করতে হয়, উইদিন 10 days of declaration of cash dividend by the board of directors or board of trustees, an amount equivalent to the declared cash dividend payable for the concerned year shall be kept in a separate account. তাহলে এখানে কি বলছে,
যে আপনি যে ডিভিডেন্ডটা বোর্ড মিটিং এ ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার করার উইদিন 10 ডেজ, 10 দিনের ভিতরে আপনাকে কি করতে হবে, ডিভিডেন্ডটা একটা সেপারেট অ্যাকাউন্টে আপনাকে ডিভিডেন্ডের যে ইকুইভ্যালেন্ট, আপনি 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলেন, 10% দিলাম 100 কোটি টাকা আসে, 100 কোটি টাকা আপনাকে সেপারেট একটা অ্যাকাউন্টে ডিভিডেন্ড পারপাসে একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, কবে, উইদিন 10 ডেজের মধ্যে। এটা হলো আপনার চেঞ্জ। আগে যেটা পাইছিলাম, আমার ডিভিডেন্ড যেটা শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করবে বা বোর্ড মিটিং এর 30 ডেজ, 30 দিনের ভিতরে আমাকে কি করতে হবে, ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে। তো এখানে ডিরেক্টিভটার মধ্যে চেঞ্জ আসছে, আপনি যেদিন বোর্ড মিটিং এ ডিক্লেয়ার করলেন যে আমার 10% ক্যাশ ডিভিডেন্ড আমার আসতেছে 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা আমি একটা সেপারেট একটা অ্যাকাউন্ট করবো ডিভিডেন্ড পারপাস, ওই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেবো। এখানে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে দিব না। শেয়ার হোল্ডারদেরকে কেন দিব না বলেন তো? স্যার কম বেশি। আচ্ছা, এটা দিব না হচ্ছে কারণ আমার ডিভিডেন্ডটা তো ফাইনালি অ্যাপ্রুভ করবে হচ্ছে শেয়ার হোল্ডাররা এজিএম এ গিয়ে। আমি তো বোর্ড মিটিং এ ডিক্লেয়ার করলাম, সেটা আইদার এজিএম এ গিয়ে চেঞ্জ হতে পারে। এজিএম এ কিন্তু শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড মানে কি করতে পারবে না, ডিভিডেন্ডের রেট বাড়াইতে পারবে না, তারা কনভার্ট করতে পারবে, এদের কমাইতে পারবে। আমি 10% দিলাম, তারা 5% করতে পারে, বা আমি 10% দিলাম হচ্ছে ক্যাশ, তারা 5% স্টক 5% ক্যাশ, এই কনভার্সন এটা করতে পারবে। বাট 10%-এর জায়গায় 11%, 12% সেটা করতে পারবে না। তো এখানে যে ইস্যুটা আছে যে আমি কি করব, ডিভিডেন্ড ডিক্লেয়ার করার 10 ডেজ, 10 দিনের ভিতরে আমি অন্য অ্যাকাউন্টে ডিভিডেন্ডটা ট্রান্সফার করে দেবো, মানে অ্যামাউন্ট সেপারেট করে রাখবো। রাখার 30 আমার শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল দেওয়া 30 দিনের মধ্যে আমি কি করব, ইনটাইটেল শেয়ার হোল্ডার্স, ওই যে যারা রেকর্ড ডেট পর্যন্ত আমার ডিভিডেন্ড শেয়ার হোল্ড করছিল, তাদেরকে আমরা আমার এজিএম এ ফাইনালি শেয়ার হোল্ডার কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার 30 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে, ডিভিডেন্ডের টাকাটা ট্রান্সফার করে দিতে হবে। ঠিক আছে, এবার আসেন ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম অনেক সময় আমরা কি করি, আমার ইয়ার এন্ড জুন হলেও আমি ডিসেম্বরে এসে 6 মাসের একটা ইন্টারিম অন্তর্বর্তী ডিভিডেন্ড দেই না? তো তারা কি ডিভিডেন্ডের জন্য অ্যাপ্রুভালের জন্য কি আবার এজিএম কল করবে? তাহলে তো বছরে দুইটা এজিএম করতে হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি করব কি, আমার এই ইন্টারিম ডিভিডেন্ডের জন্য আমি একটা রেকর্ড ডেট ডিক্লেয়ার করব। রেকর্ড ডেটের বলছে উইদিন 30 ডেজ, এই যে ইন্টারিম ডিভিডেন্ড শ্যাল বি পেইড অফ টু দ্য ইন্টাইটেড শেয়ার হোল্ডার্স উইদিন 30 ডেজ অফ রেকর্ড ডেট। তাহলে রেকর্ড ডেটে 30 দিনের মধ্যে আমাকে ওই ইন্টারিম ডিভিডেন্ডটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তো এই সার্কুলারে আরেকটা বিষয় আছে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের একটা রুলস আছে। সেটার কথা এখানে বলা আছে যে যদি কোনো ডিভিডেন্ড আপনার কি থাকে, রিমেন্স আনপেড ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, মানে আপনি ডিক্লারেশন অ্যাপ্রুভাল অথবা রেকর্ড ডেটের 3 বছর বা তার বেশি যদি কোনো ডিভিডেন্ড আপনার আনপেড, আনক্লেম বা আনসেটেলড অবস্থা থাকে, সেটা আপনাকে কি করতে হয়, শ্যাল বি ট্রান্সফারেড বাই দ্য ইস্যুয়ার টু দ্য ফান্ড অ্যাজ ডিরেক্টেড বাই দ্য কমিশন। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, সিএমএসএফ একটা ফান্ড, যেটা সিএমএসএফ রুলস 2018 অনুযায়ী এস্টাবলিশড হয়েছে। ওই ফান্ডে আপনাকে কি করতে হয়, যদি কোনো ডিভিডেন্ড আপনার 3 বছরের উপরে আনক্লেমড অবস্থা থাকে, সেই ডিভিডেন্ড আপনাকে ট্রান্সফার করে দিতে হয়। তো এটা হলো আমাদের ডিভিডেন্ডের যে সার্কুলার, এটা আমি আপনাকে ইমেল করে দেবো, এটা মূল কথা। আর আমরা এখানে যেটা পড়ছিলাম, ডিভিডেন্ডের পে অফ এর ক্ষেত্রে 30 দিনের ভিতরে, এবং 5,000 টাকা আপনাকে এরপর থেকে কিন্তু পেনাল্টি করতে হবে। রেগুলেশন 29 হচ্ছে ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট। আপনি ডিভিডেন্ড পে অফ করলেন, পে অফ করার পরে আপনাকে কি করতে হয়, এক্সচেঞ্জের কাছে একটা রিপোর্ট দিতে হয়, যে ওখানে আপনাদের একটা ফরম্যাট আছে, প্রেসক্রিপশন দিচ্ছেন কি পরিমাণ ডিভিডেন্ড স্টিল আনক্লেমড অবস্থায় আছে, টোটাল ডিভিডেন্ড কত, লাস্ট 3 ইয়ার্স এর আপনার ডিভিডেন্ড কত পরিমাণ পে আউট করছেন, কত টাকা আনক্লেমড আছে, একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে। সেই ফরম্যাটে আপনাকে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে ওই যে 30 ডেজ আমি পে আউট করলাম, তার পরবর্তী 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমাকে কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হয়। আপনি যদি কমপ্লায়েন্স রিপোর্টটা না দেন, অনেক সময় কি করে, আপনি 10% ডিভিডেন্ড দিলেন, আপনি কিন্তু এক্সচেঞ্জ বা কমিশন যেভাবে রিকমেন্ড করছে যে 10%-এর নিচে না হলে আপনাকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারে না, বাট এই কমপ্লায়েন্স রিপোর্টটা দিলেন না, তখন আপনাকে এক্সচেঞ্জ কি করতে পারে,
এই রেগুলেশন 29 এর নন কমপ্লায়েন্সের জন্য আপনাকে জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে আপনাকে ট্রান্সফার করে দিতে পারে। রেগুলেশন 30, ডিভিডেন্ড এক্সক্লুডিং স্পন্সর ও স্যার এ ডাইরেক্টরস। ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে যাওয়ার কারণ? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। এ ক্যাটাগরিতে হলো বেসিক্যালি হচ্ছে যে সমস্ত, মানে যারা সমস্ত রুলস রেগুলেশন মেনে চলে, আপনাকে 10%-এর উপরে প্রত্যেক বছর ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, রেগুলারলি এজিএম করতেছে, তাদেরকে হচ্ছে এক্সচেঞ্জ জেনারেলি টপ ক্যাটাগরি, যেটা এ ক্যাটাগরিতে র্যাঙ্ক ক্যাটাগরাইজ করে। তারপর জেড ক্যাটাগরি বলি। জেড ক্যাটাগরি হচ্ছে এই যে আমি যেটা বললাম তার ঠিক উল্টাটা, এজিএম ঠিক মতো করতেছে না, তারপর এই যে কি বলে লিস্টিং ফি দিচ্ছে না এক্সচেঞ্জের, তারপর স্টক কোনো ডিভিডেন্ড দিতে পারতেছে না 3-4 বছর ধরে, তখন আপনাকে জেড ক্যাটাগরিতে দিতে পারে। তো আমরা রিজন গুলো পড়বো, একটা সার্কুলার আছে যে কি কি কারণে জেড ক্যাটাগরিতে দেয়। আর বি ক্যাটাগরি এটা হচ্ছে মানে যে কোনো সিকিউরিটিজ প্রথম যখন লিস্টেড হয় তখন তার শেয়ার হচ্ছে এন ক্যাটাগরিতে, এন, নিউ, এন ক্যাটাগরিতে। তারপর সে যদি ডিভিডেন্ড ঠিকভাবে দেয় তখন আপনাকে এ ক্যাটাগরিতে দেয়, আর না হলে জেড ক্যাটাগরি দেয়। আর বি ক্যাটাগরি হচ্ছে অনেক সময় আপনার শেয়ারটা, যেমন আপনি যখন এ ক্যাটাগরিতে হলেন, আপনি আজকে কোনো শেয়ার কিনলেন, আপনি 3 দিন মানে সেকেন্ড 2 দিন, 2 ওয়ার্কিং ডে পরে থার্ড ডেতে যে আপনি আপনার শেয়ারটা বিক্রি করতে পারেন। বাট বি ক্যাটাগরিতে গেলে আপনাকে এই প্রিভিলেজটা দেয় না, তখন আপনাকে কি করা হয়, আপনি কিন্তু ডিভিডেন্ড দিচ্ছেন, সবকিছু ঠিক আছে, আপনি কোনো একটা নন কমপ্লায়েন্স আছে, আপনাকে বি ক্যাটাগরি দিল, তো এই ক্যাটাগরিতে আপনার হচ্ছে ওই শেয়ারটা মেচিউর হতে 1 দিন 2 দিন টাইম বেশি নেই। এই হলো আপনার বি ক্যাটাগরির মূল কথা। ডিভিডেন্ড ঠিক থাকে এটাতে 10% বা 20%, এটা মানে 10% দেয়? হ্যাঁ হ্যাঁ, আপনি দিচ্ছেন, টাইমলি দিচ্ছেন, বাট হচ্ছে আপনি ওই কোনো একটা নন কমপ্লায়েন্স বলে, এই যে কমপ্লায়েন্স রিপোর্টটা দেন নাই, তখন আপনাকে চাইলে এক্সচেঞ্জ বি ক্যাটাগরিতে দিতে পারে। থ্যাংক ইউ। রেগুলেশন 30 বলছে ডিভিডেন্ড এক্সক্লুডিং স্পন্সর ও ডাইরেক্ট। তো এখানে বলছে কি এক্সক্লুডিং, তা আপনার যারা স্পন্সর বা ডাইরেক্টর আছে, আইদার শেয়ার হোল্ডার ডাইরেক্টর হোক বা কোনো প্রতিষ্ঠানের নমিনেটেড ডাইরেক্টর হোক, তাদেরকে ব্যতীত বলছে যদি আপনি কোনো ডিভিডেন্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আইন কি বলে, if the board of directors of the issuer recommends dividend for the securities holder excluding sponsor or directors, the board of directors in its same meeting also shall also declare as price sensitive information the quantity of securities held by the said sponsor এবং amount payable to the general security holders as dividend। 30-তে কি বলছে যে আপনি যদি স্পন্সর বা ডাইরেক্টর ব্যতীত যদি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেন, তাহলে আপনাকে একটা পিএসআই দিতে হবে। পিএসআই তে কি কি বিষয় থাকবে, আপনার ডাইরেক্টর বা স্পন্সররা কতগুলো শেয়ার হোল্ড করে, এবং জেনারেল যে শেয়ার হোল্ডার যাদেরকে আপনি ডিভিডেন্ড দিবেন তারা ডিভিডেন্ড হিসেবে কত টাকা পাবে। এই যে বোর্ড মিটিং এ আপনি ডিসিশনটা নিলেন যে আমি এই বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিব এক্সক্লুডিং স্পন্সর ও ডাইরেক্টর, তাহলে আপনাকে ওই পিএসআই, বোর্ড মিটিং এর যে ডিসিশনটা দিলেন সেটা আপনাকে পিএসআই দেওয়ার সময় এই দুটো জিনিস বলতে হবে যে আমার জেনারেল শেয়ার হোল্ডাররা এই বছর 10% ক্যাশ ডিভিডেন্ডে টোটাল 10 কোটি টাকা পাবে, এবং স্পন্সররা ডাইরেক্টররা আমার 70% শেয়ার হোল্ড করে, এই জিনিসটা আপনাকে বলতে হবে। দেন বলছে the said sponsor or director who will not be entitled to the recommended dividend shall be barred from disposing of their securities during the period from the date of holding concerned board meeting and the hold of general meeting। তো বলছে তারা, আমরা তো স্পন্সর বা ডাইরেক্টর ছাড়া ডিভিডেন্ড দিলাম, তারা কি করতে পারবে না, ওই বোর্ড মিটিং এর ডেট থেকে এজিএম পর্যন্ত, জেনারেল মিটিং পর্যন্ত তারা তাদের শেয়ার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এরপর আসেন রেগুলেশন 31। হচ্ছে ডিসক্লোজার অন পার্শিয়াল আর নন ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অ্যাজ ডিভিডেন্ড। তো 31-এ বলছে কি যদি আম, কি করেন, আপনি পার্শিয়াল ডিভিডেন্ড দেন, মানে 10%-এর নিচে দেন, বা আপনি এবছর কোনো ডিভিডেন্ডই দিলেন না, তখন আপনাকে বলছে রেগুলেশন নাম্বার 31 অনুযায়ী the reason if any for partial or non-distribution of profit as dividend, আপনাকে কি কারণে আপনি এই বছর পার্শিয়াল ডিভিডেন্ড দিলেন, বা ইস্যুয়ার্স প্ল্যান, আপনি এই যে আনইউটিলাইজড বা আনডিস্ট্রিবিউটেড যে ফান্ডটা আছে, যে ফান্ডটা আপনি শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে কোম্পানির মধ্যে, লিস্টেড কোম্পানির মধ্যে রেখেছেন, সেটা প্ল্যানটা আপনাকে নেক্সট ইয়ারে দেখা গেল আপনি বলতে পারেন যে শেয়ার হোল্ডারদেরকে আরো বেটার প্রফিটের জন্য আমরা নতুন এই প্রজেক্ট হাতে নিয়েছি, এই প্রজেক্টের জন্য আমরা এই টাকাটা আমি এভাবে ইউটিলাইজ করব। তো আপনাকে সেই প্ল্যানটা কি করতে হবে,
রেগুলেশন নাম্বার 31 অনুযায়ী আপনাকে বলতে হবে। দেন বলছে দ্য অ্যাফোরসাইড, মানে এটা শ্যাল নট অ্যাপ্লাই। যদি 10% অ্যাটলিস্ট ডিভিডেন্ড দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে এই কন্ডিশন গুলো, যে আপনাকে এই রিজন এটাও বলতে হবে না, বা ইস্যুয়ারের প্ল্যান, এই যে এই দুটো জিনিস থেকে আপনাকে এক্সেমশন দেওয়া হলো যদি আপনি অ্যাটলিস্ট 10% এভরি ইয়ারে আপনি কি করেন, ডিভিডেন্ড দিয়ে থাকেন। রেগুলেশন 32 বলছে পেন্ডিং এজিএম। তো যদি কোনো লিটিগেশন দেন, যেমন আপনি এবছর এজিএম করতে পারতেছেন, আপনার কোনো একজন শেয়ার হোল্ডার কি বললেন, একজন শেয়ার আরেকজনের কাছে ট্রান্সফার করলেন, বাট শেয়ারটার এখনো সার্টিফাইড 117 পান নাই আপনি কপি, বা কোনো লিটিগেশন তার শেয়ার ট্রান্সফার করা যাবে না, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা এনবিআর মানে থেকে আপনাকে কি করা আছে, অথবা তার শেয়ারটা ফ্রিজ করা আছে, এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যে বলা আছে যদি কোনো লিটিগেশন পেন্ডিং থাকে এজিএম নিয়ে, তাহলে আপনি কি করতে পারবেন না, কোনো প্রকার ডিভিডেন্ড দিতে পারবেন না। ঠিক আছে, তো আপনি ডিভিডেন্ড দিবেন কাকে, শেয়ার হোল্ডারদেরকে। তো আপনার এজিএম আপনার শেয়ার হোল্ডারই জানতেছেন না, একজনের শেয়ার একজনের কাছে ট্রান্সফার করলেন, বাট ট্রান্সফারের ক্ষেত্রে ফ্রিজিং অর্ডার আছে, বা মামলা, একজন দেখা গেল যে সে ক্রিমিনাল কোর্টে কোনো একটা মামলা করে দেওয়া, তখন বলছে এই জাতীয় লিটিগেশন পেন্ডিং থাকলে আপনি কি করতে পারবেন না, ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবেন না। রেগুলেশন 33 হচ্ছে আমার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন পিএসআই ডিসক্লোজার নিয়ে। তো এখানে যেটা বলছে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল মেক ফুল ডিসক্লোজার। আমাদের পিএসআর একটা আলাদা সার্কুলারও আছে, সার্কুলারটা আপনাদের দেই, কারণ এটা সার্কুলারটা থেকে কিন্তু একবার কোশ্চেন একটা আসছিল। এখানে যেটা বলছে দ্য ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ শ্যাল মেক ফুল ডিসক্লোজার অফ ইটস ডিসিশন মে মিন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, যেটা আমাদের ইনসাইডার ট্রেডিং রুলস এখানে বলা ছিল যে কি কি ইনফরমেশনকে আমরা পিএসআই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলবো এবং সেটা হলে কি হবে। তা আমরা প্রথম লিস্টিং রেগুলেশনে কি বলা আছে, যে আপনাকে কি করতে হবে, এই যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো শ্যাল বি সাইন, চেয়ারম্যান এমডি বা অনেক সময় কোম্পানি সেক্রেটারি তারা কি করে, যদি কোনো বোর্ড মিটিং এর ডিসিশনটা হয়, বোর্ড মিটিং এর ডিসিশন হওয়ার বলছে 30, আগে ছিল যেটা 30 মিনিটস, এখন হচ্ছে উইদিন 2 ঘন্টা, 2 আওয়ার্স এর মধ্যে আপনাকে কি করতে হবে, সেটা এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে ইমিডিয়েটলি পাঠাতে হয়, ডিসেমিনেট করতে হয়। পাশাপাশি সেটা ডেইলি নিউজ পেপার বাংলা এবং ইংলিশ এবং একটা অনলাইন পত্রিকায় পাবলিশ করতে হয়। আর একটা জিনিস বলছে যে যেই বোর্ড মিটিং এ পার্সেন্স ইনফরমেশন থাকবে সেটা অবশ্যই ওই বোর্ড মিটিংটা আফটার দ্য ট্রেডিং আওয়ার অথবা হলিডেতে করতে হবে। তো আমরা সার্কুলারটা দেখি, এখানে কি কি ইনফরমেশনকে আপনি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলবেন। এটা প্রাইস সেন্সিটিভ, এই সার্কুলারটা আসছে হচ্ছে আপনার আহ 2023-এর জানুয়ারি 30 তারিখে গেজেট আকারে আসছে। তো প্রথম আমরা যেটা দেখি যে কি কি ইনফরমেশনকে আমরা পিএসআই বলবো, যেটা আমাদের ডেফিনেশনটা আগে দেওয়া ছিল 1995-এর ইনসাইডার ট্রেডিং রুলস, প্রহিবিশন অফ ইনসাইডার ট্রেডিং রুলস এ দেওয়া বলা ছিল। তো সেটাকে আমরা আবার নতুন করে এই যে 2023-এর যে পিএসআই সার্কুলারটা আসছে সেখানে বলা আছে যে যদি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনি কোয়ার্টারলি তার ইপিএস জানালেন, কোয়ার্টারলি তার এনএভি জানালেন, তাহলে তার ফাইন্যান্সিয়াল অবস্থা বা টোটাল কত টাকা সে প্রফিট করছে সেটা জানাচ্ছেন, তার টোটাল অ্যাসেট কত। তো বলছে তার আর্থিক অবস্থার প্রতিবেদন সংক্রান্ত তথ্য, সেটা হয়ে যাবে আপনার অবশ্যই পিএসআই। ফাইন্যান্সিয়াল তার আহ, এই জাতীয় তথ্য হলে, বা যদি কোনো ডিভিডেন্ড দিয়ে থাকেন বা কর্পোরেট কোনো ডিক্লারেশন থাকে, আপনি অন্য কোনো কোম্পানির সাথে মার্জার হবেন বা আপনি নতুন 2টা সাবসিডিয়ারি খুলবেন, এই জাতীয় কোনো ডিক্লারেশন থাকলে, অ্যামালগেমেশন, অন্য একটা ব্যাংকের সাথে ফাইন্যান্স কোম্পানির সাথে বা কারোর সাথে অ্যামালগেমেট হয়ে গেলেন, আপনার ক্যাপিটাল স্ট্রাকচারে চেঞ্জ আসলো, আপনি কোন এক্সপানশনে যাচ্ছেন। তারপরে বলছে ফান্ড, ফান্ড রিলেটেড মেজর কোনো থাকলে, নতুন কোনো ফান্ডিং এ যাচ্ছেন, দেখা গেল যে আপনি কারো আপনার জন্য ম্যাটেরিয়াল একটা বড় ফাইন্যান্সিং কোনো একটা ব্যাংক ফাইন্যান্সিং নিলেন। তারপর বলছে টাইম টু টাইম গভর্নমেন্ট গ্যাজেটের কারণে যে ধরনের ইনফরমেশন গুলো, সেগুলো যদি এই জাতীয় তথ্যগুলো আপনার পিএসআই হবে। তো এই তথ্যগুলো আপনাকে কি করতে হবে, বলছে যে আপনাকে কোনো মূল্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা সংশ্লিষ্ট প্রাথমিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অনুমোদনের জন্য আপনি ডিসিশন নেওয়ার 2 ঘন্টার মধ্যে, আপনি বোর্ড মিটিং এ ডিসিশন নিলেন যে আপনি কি করবেন, নতুন একটা এক্সপানশন প্রজেক্টে যাচ্ছেন, প্রজেক্টে আপনার এত কোটি টাকা ডিটেল দিলেন,
এই যে পিএসআইটা সেটা আপনাকে ডিসিশন নেওয়ার, আপনি বোর্ড অ্যাপ্রুভ করে দিচ্ছে, অ্যাপ্রুভ করার 2 ঘন্টার মধ্যে, আপনার বোর্ড মিটিং শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে, এক্সচেঞ্জ এবং কমিশনকে আপনি ইমেল করতে পারেন, ফ্যাক্স করতে পারেন, ঠিক আছে, বা আপনার দেখা গেল যে বিশেষ বার্তা গ্রাহকে আপনি সেটা কি করতে পারেন, এই যে ইমেল, ফ্যাক্স বা আদার ডিজিটাল ফর্মে আপনি এক্সচেঞ্জ এবং কমিশনকে পাঠালেন, এবং সাথে সাথে আপনি অনলাইন পত্রিকা, তারপর আপনার পরের দিনে 2টা ন্যাশনাল ডেইলি পত্রিকা, বাংলা এবং ইংলিশ পত্রিকা, আপনাকে এই পিএসআইটা পাবলিকেশন করতে হবে, এবং পাশাপাশি সেটা আপনার ওয়েবসাইটেও থাকতে হবে। তো এই হলো আমাদের রেগুলেশন 33 এবং এটা রিলেটেড বিসেকের যে সার্কুলার যেটা দেখলাম। নেক্সট দেখি আমরা 34 হচ্ছে আমাদের শেয়ার হোল্ডিং, মানে যদি কোনো স্পন্সর বা ডাইরেক্টর যদি তারা শেয়ার অ্যাকোয়ার করতে চায়, তারা তাদের ইন্টেনশনটা কি করে, প্রেসক্রাইব ফরম্যাটে তারা কিন্তু কি করতে পারে না, তাদের যে শেয়ার হোল্ডিংটা তারা চাইলেই বিক্রি করে দিতে পারে না, তাদেরটা কিন্তু ব্লক মডিউলে আলাদা করা থাকে, ফ্রিজ ফর্মে থাকে তাদের শেয়ারটা, তারা ডিক্লারেশন দিয়ে কি করতে হবে, উইদিন 1 মাসের মধ্যে তাদেরকে সেটা, ওই যে ডিক্লারেশন, তারা যদি নতুন শেয়ার অ্যাকোয়ার করে আগে ডিক্লারেশন দিতে হয়, বা শেয়ার বিক্রির ক্ষেত্রে ডিক্লারেশন দিয়েই পরবর্তীতে সেটা এক্সিকিউশন করে পরবর্তীতে এক্সচেঞ্জ এবং কমিশনকে তার একটা রিপোর্টও পাঠাইতে হয়। আর 35 হচ্ছে শেয়ার হোল্ডিং নিয়ে। এখানে হচ্ছে লিস্টেড কোম্পানিগুলো তারা মূলত 3টা রিপোর্ট করে, একটা হচ্ছে ফ্রি ফ্লোট রিপোর্টিং, একটা হচ্ছে 5% অর মোর, তার 5% বা তার বেশি শেয়ার কারা হোল্ড করে, আর একটা হচ্ছে 10% অথবা তার বেশি শেয়ার কারা হোল্ড করে। ফ্রি ফ্লোট রিপোর্টিংটা হচ্ছে আমার যারা স্পন্সর বা ডাইরেক্টর যারা শেয়ার হোল্ড করে তারা ব্যতীত যে শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল, মানে পাবলিকলি যারা বাই সেল করতে পারে, প্রত্যেকদিন একজন প্রায় বাই করতেছে আর একজন বিক্রি করতেছে, ইনস্টিটিউশনাল হোক বা ইন্ডিভিজুয়াল হোক, যে শেয়ারটা ফ্রি, ওপেন টু বাই সেল, ঠিক আছে, ট্রেডেবল, সেই শেয়ারটা হচ্ছে ফ্রি ফ্লোট। তাহলে আপনার দেখা গেল টোটাল স্পন্সর বা ডাইরেক্টররা শেয়ার হোল্ড করে 50%, আর বাকি 50% মার্কেটে ট্রেড হচ্ছে, আপনি ফ্রি ফ্লোট রিপোর্টিং ওইটা বলে দিতে হবে। আর আমার 5% বা তার বেশি শেয়ার কারা হোল্ড করে, তারপর আরেকটা হচ্ছে 10%। এই ফ্রি ফ্লোট এবং 5% মোর এটা আমাকে মান্থলি বেসিসে উইদিন 7 ডেজ, আমি জানুয়ারিটা ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে আমাকে রিপোর্ট করতে হয়। আর 10% যেটা সেটা আমাকে কোয়ার্টারলি বেসিসে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনাকে এপ্রিলের কি করতে হবে, 15 ডেজের মধ্যে, এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে আপনাকে এটা শুধুমাত্র কমিশনের কাছে এই 10% মোর এই রিপোর্টটা পাঠাইতে হবে। এটা হলো আমার শেয়ার হোল্ডিং রিপোর্টিং যেটা করবো। তারপর আসেন 36 হচ্ছে কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্স প্রবে গাইডলাইন্স। তো আমরা পরবর্তীতে কর্পোরেট গভর্নেন্স কোডটা ডিটেইলি পড়বো। এখানে আমাদেরকে জাস্ট একটু ধারণা দিছে যে আমাকে কি করতে হবে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন টাইম টু টাইম কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন্স যেগুলো ইস্যু করবে সেটা আমাকে কমপ্লাই করতে হবে লিস্টেড কোম্পানিগুলোকে। আপনাকে অ্যানুয়াল রিপোর্টে আপনাকে কি করতে হবে, আপনি যে কমপ্লাই করতেছেন সেটা একজন অডিটর আমাকে সার্টিফাই করে দেবে, ঠিক আছে, যে সে এই কোডগুলো কমপ্লাই করতেছে, সেটা আমাকে অ্যানুয়াল রিপোর্টের সাথে আমাকে কি করতে হবে, তার সার্টিফিকেটটা এক্সচেঞ্জে ওই কমিশনের কাছে পাঠাইতে হয়। এরপর বলছে তাই আপনি যে কমপ্লাই করতেছেন কমপ্লায়েন্স স্ট্যাটাস সহ, মানে আমরা প্র্যাকটিক্যালি যখন কর্পোরেট গভর্নেন্স কোডটা পড়বো নেক্সট ক্লাসে, তখন আমরা এটা দেখাবো যে আমরা কমপ্লাইড অর নট কমপ্লাইড, আশেপাশে সার্টিফিকেশনটা দিতে হবে। ইনফরমেশন 37 হচ্ছে রিপোর্টিং অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো 37 অনুযায়ী বলছে এক্সচেঞ্জ, দ্য এক্সচেঞ্জ শ্যাল রিভিউ, আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোয়ার্টারলি বা ইয়ারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনি এক্সচেঞ্জের কাছে পাঠালেন, পাশাপাশি অ্যানুয়াল রিপোর্টও পাঠালেন, পাঠানোর বলছে উইদিন 30 ডেজ এর মধ্যে এক্সচেঞ্জ সেটা কি করবে, রিভিউ করবে। রিভিউ করার পরে তার যদি কোনো কি থাকে, অবজারভেশনস থাকে, সে বলছে দ্য এক্সচেঞ্জ শ্যাল সাবমিট এ রিপোর্ট ইন ইচ মান্থ টু দ্য কমিশন উইদিন 10th days অফ দ্য নেক্সট মান্থ। তাহলে বলছে যে আপনি জানুয়ারির দেখা গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি পাঠালেন, ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে এক্সচেঞ্জ কি করবে, যদি কোনো নন, সে 1 মাসে সে রিভিউটা কমপ্লিট করবে, তার পরবর্তী মাসে 10 দিনের মধ্যে সে কি করবে, এই রিলেটেড তার যদি কোনো অবজারভেশন বা নন কমপ্লায়েন্স থাকে লিস্টেড কোম্পানি, সেটা সে কমিশনকে জানাবে। এবার আসেন লিস্টিং ফি। আমাকে
ইয়ারলি এবং প্রথম ইনিশিয়ালি যখন আমি লিস্টেড হব, লিস্টেডের সময় আমাকে প্রথম একটা ইনিশিয়াল লিস্টিং ফি দিতে হয়। আর পাশাপাশি আমাকে প্রত্যেক বছর 31 মার্চ, 31 মার্চের মধ্যে আরেকটা অ্যানুয়াল লিস্টিং ফি দিতে হয়। তো ইনিশিয়াল লিস্টিং ফিটা কি বলছে, আপ টু টাকা 10 crore, আমার পেইড আপ ক্যাপিটালের 10 কোটি টাকা পর্যন্ত আমি কি করব, 0.25% করে আমাকে ইনিশিয়াল লিস্টিং ফি দিতে হবে। আর 10 কোটি টাকার উপরে হলে 0.15% করে আমাকে পেইড আপ ভ্যালুর আমাকে ইনিশিয়াল লিস্টিং ফি দিতে হবে। সেটা মিনিমাম হবে 50,000 এবং ম্যাক্সিমাম হবে 10 মিলিয়ন টাকা। আর অ্যানুয়াল লিস্টিং ফি আমাকে প্রত্যেক বছর 31 মার্চের মধ্যে দিতে হবে। মিনিমাম হবে আমার 50,000 এবং ম্যাক্সিমাম হবে 6 লাখ টাকা। বলছে আপ টু 100 কোটি টাকা পেড আপ পর্যন্ত আমার 0.05%, আর 100 কোটি টাকার উপর হলে 0.02% আমাকে অ্যানুয়াল, যেটা প্রত্যেক বছর আমাকে লিস্টিং ফি দিতে হবে। এর আগে বলছিলাম, আমরা যখন আগে সেকশনটা পড়ছিলাম তখন ওয়েবসাইটে কি কি ইনফরমেশন থাকতে হবে। দ্য ইস্যুয়ার শ্যাল হ্যাভ অ্যান অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কড উইথ দ্য ওয়েবসাইট অফ দ্য এক্সচেঞ্জ। তাকে এক্সচেঞ্জের সাথে লিঙ্ক আপ রাখতে হবে ওয়েবসাইটটা। ওয়েবসাইটের মধ্যে তার কি কি ইনফরমেশন থাকবে, তার ডিটেলস অফ হিজ বিজনেস, তার বিজনেস সম্পর্কে বলা থাকবে, তার বোর্ড অফ ডাইরেক্টরের প্রোফাইল, টপ ম্যানেজমেন্টে যারা আছেন ডিরেক্টলি ফটোগ্রাফ সহ থাকতে হবে, তার ডিটেইলড ইনফরমেশন কোয়ার্টারলি, বলছে যে 6টা কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং 5 বছরের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, লেটেস্ট ডাইরেক্টরস রিপোর্ট গুলো থাকবে, অল প্রাইসেস এর ইনফরমেশন গুলো থাকবে, তার শেয়ার হোল্ডিং এর পজিশন, স্পন্সর বা ডাইরেক্টর কত পার্সেন্ট হোল্ড করে, জেনারেল শেয়ার হোল্ডার ইনস্টিটিউশনাল কতগুলো হোল্ড করে, তারপর ডিটেলস অফ শেয়ার হোল্ডিং, স্পন্সর ডাইরেক্টর, তার কর্পোরেট গভর্নেন্স, কমপ্লায়েন্স স্ট্যাটাস, তার শেয়ার ডিপার্টমেন্টে যারা আছে তাদের ফোন, ইমেল নাম্বার, এই ডিটেল ইনফরমেশন গুলো থাকবে। তারপর 46 হচ্ছে আমাকে লিস্টেড কোম্পানিগুলো যে অ্যাসোসিয়েশন বিএপিএলসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, তাকে প্রত্যেক বছর এই বিএপিএলসি সার্টিফিকেট রিনিউয়াল করতে হয় এবং তাকে কি করতে হয়, এই সার্টিফিকেটটা অ্যানুয়াল রিপোর্টের সাথে এক্সচেঞ্জের কাছে প্রত্যেক বছর পাঠাইতে হবে। 47 হচ্ছে ট্রানজেকশন আর ট্রান্সফার অফ লিস্টেড সিকিউরিটিজ। তো জেনারেলি লিস্টেড সিকিউরিটিজ গুলো ট্রানজেকশন আপনার, আমরা লিস্টেড হওয়ার পরে ট্রেডিং সিস্টেম হবে। কিছু কিছু বলছে আপনি আউটসাইডে ট্রেডিং সিস্টেম হতে পারে, যদি আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে গিফট ফর্মে হয়। স্পাউসের মধ্যে দেখা গেল হাজবেন্ড তার ওয়াইফকে এতগুলো শেয়ার গিফট করলো, সেটা আপনি কি করতে পারেন, ট্রেডিং সিস্টেমের বাইরে আপনাকে রেগুলেশন 47 আন্ডারে করতে পারেন। দেখা গেল কেউ আপনার এখানে কোনো একটা ব্যাংক ফাইন্যান্স থেকে সে লোন নিল, এত লাখ শেয়ার সে ফ্রিজ মানে সে মর্টগেজ হিসেবে রাখছে, ওই শেয়ারটা কোর্ট অর্ডার হলো যে সে কি করতে পারে, শেয়ারটা ক্যাশ করে সে ওই তার লোনটা পে অফ করতে পারে। এই কোর্ট অর্ডার এক্সিকিউশনের সময় কি করতে পারবে, সে আউটসাইড দ্য ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ারটা ট্রেড করতে পারবে। এবার আসেন সর্বশেষ আমাদের যে সেকশনটা, সেটা হচ্ছে ডিলিস্টিং। আমরা লিস্টেড হলাম, এবার আমি কি কি কারণে ডিলিস্টেড হতে পারি, ডিলিস্টিং হতে গেলে আমাকে কি কি ভাবে কি কি প্রসেসের মধ্যে যেতে হবে, আমরা এটা আমাদের আজকে সর্বশেষ টপিক। Any listed securities may be delisted for any of the following reasons. বলছে সিকিউরিটি কি কি কারণে ডিলিস্ট হতে পারে, if the issuer has failed to declare dividend for a period of 5 years। বলছে সে কি 5 years যদি সে কি করতে পারে না, ডিভিডেন্ড দিতে না পারে। ফেল টু হোল্ড এজিএম, সে যদি কনজিকিউটিভ 3 বছর এজিএম করতে না পারে। হ্যাজ গন ইনটু লিকুইডেশন, কোম্পানি বন্ধ হয়ে গেছে বা তার কমার্শিয়াল অপারেশন বন্ধ 3 বছর পর্যন্ত। সে ডিএসসি এবং সিএসসি লিস্টিং ফি 3 বছর পর্যন্ত দিতে পারে না, ফেলিওর হয়েছে। কমিশন বা এক্সচেঞ্জ ইস্যুস অর্ডার, তাকে ডিলিস্টিং এর জন্য কোনো নন কমপ্লায়েন্সের জন্য যদি কোনো অর্ডার ইস্যু করে, এই 5টা কারণে কি হতে পারে, তার সিকিউরিটিসটা ডিলিস্টেড হতে পারে। তার ডিলিস্টিং এর জন্য 52 হচ্ছে ভলান্টারি, আপনি স্বপ্রণোদিত হয়ে যদি ডিলিস্টিং হতে চান তাহলে আপনি কি কি কন্ডিশন কমপ্লাই করলে আপনি ডিলিস্টিং হতে পারবেন। 3টা ক্রাইটেরিয়া বলছে। নো ট্রেড অফ ইট সিকিউরিটিজ ডিউরিং লাস্ট 1 year, গত 1 বছর আপনার কি শেয়ারটা ট্রেড হয়নি। স্পন্সর বা ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং 90%-এর উপরে তারা শেয়ার হোল্ড করছে, এবং কোনো নন লিস্টেড কোম্পানি যদি আপনার 90%-এর উপরে শেয়ার হোল্ড করে তাহলে আপনি ভলান্টারিলি ডিলিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি মানে কন্ডিশন বলছে, আনলেস এ পিরিয়ড অফ 5 years, আপনি লিস্টেড হয়েছেন 5 বছর যদি অতিক্রান্ত না হয় তাহলে আপনি
ভলান্টারি ডিলিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার কোনো স্পন্সর বা ডাইরেক্টর যদি কোনো ফ্রডুলেন্ট বা মেল প্র্যাকটিসের সাথে জড়িত থাকে, যদি কোনো লিটিগেশন পেন্ডিং থাকে, তাহলে কি করতে পারবেন না, আপনি ভলান্টারি ডিলিস্টিং এর জন্য অ্যাপ্লাই করা যাবে না। এখন আসেন ভলান্টারি ডিলিস্টিং এর জন্য আমি অ্যাপ্লাই করব, কি কি বিষয় লাগবে। অবটেন রেজলিউশন, আমাকে প্রথমে বোর্ডে অ্যাপ্রুভাল নিতে হবে। আমি যে ডিসিশনটা বোর্ড নিল সেটা আমাকে অবশ্যই পিএসএ, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, 2 ঘন্টার মধ্যে জানাতে হবে। আপনাকে একটি স্কিম প্রিপেয়ার করতে হবে যে আপনি যে শেয়ারগুলো মার্কেটে আছে আপনার স্পন্সর বা ডাইরেক্টরদের ব্যতীত, সেই শেয়ারটা আপনি কিভাবে অ্যাকোয়ার করবেন, আপনাকে একটা ডিটেল স্কিম, সেই স্কিমটা আবার জেনারেল মিটিং এ, শেয়ার হোল্ডারদের জেনারেল মিটিং এ যে স্পেশাল রেজলিউশন মানে 3/4 মেজরিটিতে পাশ করাইতে হবে। তারপর আপনাকে প্রেসক্রাইব ফরম্যাটে এক্সচেঞ্জের কাছে অ্যাপ্লাই করতে হবে। আপনি যে শেয়ারটা মার্কেটে ট্রেড আছে সেটা আপনি অ্যাকোয়ার করবেন, সেটার অফার প্রাইস, কোন প্রাইসে কিনবেন, বলছে লাস্ট যে প্রাইসে ট্রেড হয়েছে তার 6 মাসের ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, অথবা লেটেস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী তার যে লেটেস্ট এনএভি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে, এটার মধ্যে হায়ার ওয়ান সর্বোচ্চটাই হবে আপনার, আপনি যেটা মার্কেট থেকে যে শেয়ারটা আপনি অ্যাকোয়ার করবেন সেটার হাই প্রাইস। আপনাকে বলছে ডিলিস্টিং এর জন্য পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে হবে আপনাকে একটা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে, যারা আপনার রিলেটেড পার্টি না। মার্চেন্ট ব্যাংকার কিন্তু আপনার রিলেটেড পার্টি, সাবসিডিয়ারি বা কিছু কোনো হতে পারবে না। তার মাধ্যমে আপনাকে পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে হবে 2টা ন্যাশনাল পত্রিকায়। তারপর বলছে আপনাকে ডিসিশন নেওয়ার 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে এই পাবলিক অ্যানাউন্সমেন্টটা দিতে হবে। এই পাবলিক অ্যানাউন্সমেন্টে সমস্ত ম্যাটেরিয়াল ইনফরমেশন গুলো থাকবে। তারপর আপনাকে একটা সেপারেট স্ক্রু অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পাবলিক যে শেয়ার হোল্ডার যাদের থেকে শেয়ার আপনি অ্যাকোয়ার করবেন তাদের শেয়ারের পেমেন্টটা এই স্ক্রু অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন। তো বলছে দ্য অ্যামাউন্ট ডিপোজিটেড উইথ দ্য স্ক্রু অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনি কি করতে পারবেন না, আদার দেন পারচেজিং শেয়ার ছাড়া আপনি এই অ্যাকাউন্টের কোনো অ্যামাউন্ট আপনি ইউজ করতে পারবেন না। তারপর আপনাকে বলছে একটা ক্লোজার, আপনাকে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে মার্চেন্ট ব্যাংকের থ্রুতে আপনাকে পাবলিক অ্যানাউন্সমেন্ট হবে সাকসেস করতে, আপনার যে পাবলিক অফারটা দিলেন সেখানে আপনি 3টা জিনিস বলতে হয়, সরি 5টা জিনিস বলতে হয়, যে টোটাল নাম্বার অফ ইস্যুড সিকিউরিটিজ, আপনি কতগুলো শেয়ার ইস্যু করলেন, সিকিউরিটিজ ওন্ড বাই দ্য স্পন্সর অর ডাইরেক্টর বিফোর অফার, আপনি এই যে স্কিমটা দিলেন পাবলিক অফার থেকে আপনি যেটা শেয়ারটা অ্যাকোয়ার করবেন তার আগে আপনার স্পন্সর বা ডাইরেক্টর কতগুলো শেয়ার হোল্ড করছে, আন্ডার দ্য অফার এই অফারের মাধ্যমে তারা কতগুলো বাই করছে, এবং আফটার এই স্কিম অ্যাকোয়ার করার পরে এখন শেয়ার কতগুলো তারা স্পন্সর বা ডাইরেক্টরটা হোল্ড করতেছে, এবং স্টিল আউটস্ট্যান্ডিং, যেটা মার্কেটে স্টিল আউটস্ট্যান্ডিং আছে, যদি সেটা 99% নিচে হয় তাহলে আপনি এই যে ভলান্টারি ডিলিস্টিং এর সেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের আজকে হচ্ছে আমাদের ডিলিস্টিং পর্যন্ত আমরা লিস্টিং রেগুলেশনসটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড বেসিক এর কিছু ডিরেক্টিভ আছে, স্টক ডিভিডেন্ড নিয়ে, তারপর সিএমএসএফ রুলস নিয়ে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো সিকিউরিটিজ ল এর আন্ডারে। আর পাশাপাশি কিছু পাস্ট কোশ্চেন আমরা দেখবো। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। কারো কোশ্চেন আছে কোনো? স্যার আপনি আর এই লটার বাইরে স্যার আপনি আর কোনটা কভার করবেন স্যার? আমি জেনারেলি অ্যাকচুয়ালি এই পর্যন্তই পড়াই, সিকিউরিটিজ ল, ব্যাংক, ইন্স্যুরেন্স, এবং হচ্ছে আরেকটা বললাম হচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, আমি এই পর্যন্তই জেনারেলি আগের সেশনগুলোতে নিয়েছিলাম। এর বাইরে অনেক সময় যদি আমাদের সেলিম রেজা স্যার কোম্পানিজ অ্যাক্টটা যদি উনি তো এখনো স্টিল মেবি কন্টিনিউ করতেছেন, শেষ হয়নি নাকি? জি স্যার, এটা আমরা প্রথম দিকে আসছে। আচ্ছা, তাহলে আমি লেবার ল, বা আমাদের তো আছে আর 3টা অ্যাক্ট, লেবার ল আছে, আর হচ্ছে এফআরএ মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এই 2টা আছে। ঠিক আছে, তো ওই 2টার মধ্যে যদি উনি কাভার শেষ করতে না পারে, আমার রিমেনিং ক্লাসে আমি থাকলে আমি ওগুলো একটা আগায় নিব। তা আপনার লেবার ল একটা একটা আমি ভিডিও দেখছি ইউটিউবে, যদি সম্ভব হয় স্যার আপনি একটু ক্লাসটা নিয়ে নেন আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিকিউরিটিজ লটা আমরা জেনারেলি আমাদের 3টা ক্লাস লাগে, মানে 1.5, মানে আমরা অনেক সময় 2 দিনে নেই। তো ওইটা যদি আমরা আর্লি শেষ করতে পারি তাহলে আমরা লেবার লটা আমি একটা ক্লাস নিব তাহলে ওই সময়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। ওকে স্যার।